আচ্ছা, তো আমাদের শুরুতেই আছে গ্যাসের সূত্র। লিখে দিই আমি একটু একটু করে টপিকগুলা। শুরুতেই আছে আমাদের গ্যাসের সূত্রাবলী। অবশ্যই আমরা আদর্শ গ্যাস ধরে নিয়েই কাজ করব। আমরা বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাস ধরে নিয়ে কাজ করবো, কারণ দেখো বাস্তব গ্যাসগুলো কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনে আদর্শ গ্যাসের মধ্যে কাজ করে, যদিও তারা আদর্শ গ্যাস না বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে তাদের মধ্যে কিছু বিচ্যুতি দেখা যায় বা অনেক বিচ্যুতি দেখা যায়। আদর্শ গ্যাস তারা সূত্র অনুযায়ী মেনে চলে না, কিন্তু আমরা এদেরকে আদর্শ গ্যাস হিসেবে কল্পনা করে নিব। ওকে, আচ্ছা। তো গ্যাসের সূত্রগুলি আছে আমাদের টপিকের মধ্যে। তারপরে কি আছে? গ্যাসের সূত্রগুলি আছে, তারপরে আমরা ওই যে ওই গ্যাসের সূত্রগুলির মধ্যে বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো থাকবে। ওকে, আর এরপর আজান শেষ হবে আর কি। তারপর আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব। এই গতিতত্ত্ব একটা কিন্তু যথেষ্ট বড় একটা টপিক। এই টপিকের উপর অনেক ম্যাথস আছে, দেখবো আমরা। আচ্ছা, এতে তো আমার পার্টিসিপেন্টস দেখতে কষ্ট হচ্ছে। পার্টিসিপেন্ট মাত্র একজন, বাট সেখানে ক্লাস করতেছে তিনজন। এক আইডি থেকে তিনজন ক্লাস করতেছে। খুবই এমবি এফিশিয়েন্ট কাজ করতেছে। তোমরা তিনজন মিলে মনে এমবি কিনছো নাকি? এটা ভালো বুদ্ধি। এই বুদ্ধি করলে তো সমস্যা, আমরা একসময় মারা খাবো। পরে দেখা যাবে যে একজনের পেমেন্ট দিয়ে তিনজন করতেছে। তিনজন ১,০০০ টাকাকে ভাগ করবা, ৩৩৩.৩৩ আসবে। ৩ ৩ ৩ ৩ ৩ ৩ এভাবে আসবে। যদি আমি আশা করছি তুমি এসব করবো না। আচ্ছা, আমি মিউট করে টপিকগুলো লিখতে থাকি। আজান শেষ হোক তারপরে। আচ্ছা, এরপরে আমাদের টপিক আছে জলীয় বাষ্প ও বায়ুচাপ। তারপরে আছে জলীয় বাষ্পের সাথে বায়ুচাপের সম্পর্কের মধ্যেই পড়বে। তারপরে আমাদের একটা আলাদা টপিক যেটার নাম হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, ওকে। দেন আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব, যেটা এইচএসসিতে দরকার পড়তো, এখন দরকার পড়বে না। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় আমরা এটা করতে হবে আমাদের। শিশিরাঙ্ক, এটা আমরা একটা সূত্র ব্যবহার করে থাকবো, একটা থার্মোমিটার ব্যবহার করবো বিশেষ ধরনের। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, ওকে। এটা বিশেষ ধরনের থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকবো, ওকে। তাই তো আমাদের ওভারঅল টপিক। তারপরে যেটা আমাদের টপিকের লিস্টে নাই বইয়ের মধ্যে, তারপরে আমরা একটু একটু পড়াশোনা করা লাগবে, সেটা হচ্ছে ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি, যে কতটুকু মিশালে কতটুকু মিশ্রণের তাপমাত্রা কতটুকু হয়ে যাবে,
পানির সাথে বরফ মিশালে যখন বরফ গলে যাবে তখন ওই মিশ্রণ তাপমাত্রা কেমন হবে সেটা। সো এটা আমরা এক্সট্রা হিসেবে রাখলাম আর কি। এই হচ্ছে আমাদের ওভারঅল টপিকস যেগুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের বলা দরকার সেটা হচ্ছে তোমরা আফতান ভাইয়ের লাস্ট যে ভিডিওটা দিছিলেন, লাস্ট যে ভিডিও কেমজিনি থেকে আপলোড হয়েছে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে, সেটা কি দেখছো? বলো তো। হ্যাঁ, আচ্ছা, আমি আশা করছি ওই ভিডিওটা সবাই দেখছো। আমি তো ডাইনামিক নিনজা থেকেও শেয়ার করছি এটা। তো আফনান ভাইয়ের ওই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু আফনান ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখি। কেমিস্ট্রি তো দেখা সম্ভব হয় না, কজ বেশিরভাগ জিনিস মাথার উপর দিয়ে যায়, আর ভাইয়া তো জিনিস একসাথে পড়ায় আসলে প্রসেস করতে জান বের হয়ে যায়। সো আমি কেমিস্ট্রি দেখি না খুব একটা বেশি, বাট এমনি জেনারেল যে কথাবার্তাগুলো বলে পুরোটাই দেখি। তো হ্যাঁ, আমিও শেয়ার দিছি আমার গ্রুপ থেকে। তো কাহিনী এবং সত্যি কথা বলতে আফনান ভাইয়ের কথাগুলা আমি গ্রুপে শেয়ার দিতে বাধ্য, কারণ এই ধরনের দিক নির্দেশনামূলক কোনো ভিডিও আমি দিই না। সো আফনান ভাইকেই আমি ওই কাজের জন্য ব্যবহার করছি, কিছু করার নাই। আমার মোটিভেশন পার্টটা কেমজিনি থেকে আসবে, এটা ডিফল্টই রেখে দিলাম আমি এইভাবেই। তো আফনান ভাই একটা কথা বলছিল, এবং সে যে কথাগুলো বলছে আমি সেগুলোই তোমাদেরকে বলবো যেগুলো আমি নিজের সাথে রিলেট করতে পারি। আমি আমার এডমিশন সিজনের কথা বলি। আমি যখন শেষের দিকে, আমি এটা মানে আমি কিভাবে হয়েছে জানি না, বাট আমি এটা করছি। আমি যখন ধরো একটা চ্যাপ্টার পড়তাম, ধরো একটা ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ছি, তখন আমি মনে করি চ্যাপ্টারটা পুরোটা পড়া শেষ বা এমনি আমি অবসর হাঁটতেছি, তখন আমি মাঝে মাঝে এটা করতাম যে আমি চোখ বন্ধ করে, ধরো আমি শুয়ে আছি, চোখ বন্ধ থাকতো আমার, এইভাবে চোখ বন্ধ থাকতো, এভাবে চোখ বন্ধ থাকতো। আমি একটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবগুলো টপিক দেখতাম চিন্তা করে, যে চোখের আমি চিন্তা ভিজুয়ালাইজ করতে পারি না সবগুলো টপিক। এবং এটাও করতাম যে যতগুলো সূত্র এই চ্যাপ্টারে আছে সবগুলো সূত্র আমি আমার চোখের সামনে ভাসাতে পারি কিনা। সো যখন দেখতাম আমি সবগুলো সূত্র একটা একটা করে চোখের সামনে ভাসাতে পারছি, বা এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে যতগুলো টপিক আছে সবগুলো যেহেতু আমি চোখ বন্ধ করে আমার চোখের সামনে ভাসাতে পারতেছি, চোখ বন্ধ করে কিন্তু, তার মানে আমি ধরে নিতে পারতাম যে আমার ওই টপিকটা দখলে চলে আসছে, বা ওই টপিকের আমার তেমন কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো আমি কিন্তু এটা করতাম। তো কালকের কথা আমার সেটাই মনে হলো যে আমি তো আসলে এক্সাক্টলি এটাই করতাম। তো তোমরাও সেটাই করতে পারো। যখন একটা চ্যাপ্টার পড়বে, এই যেমন ধরো তুমি যখন চোখ বন্ধ করে এই আদর্শ কৃষির সবগুলা টপিক, টপিক তো এর ভিতরে অনেকগুলোই আছে, সূত্র অনেকগুলো আছে নিশ্চয়ই। সো সবগুলো সূত্র সবগুলো টপিক যখন তুমি চোখ বন্ধ করে তোমার মাথায় নিয়ে আসতে পারবা বা তোমার ভিজুয়ালাইজেশন নিয়ে আসতে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ওই চ্যাপ্টারটা তোমার দখলে আছে, বা তুমি চোখ বন্ধ করে চিন্তা করতে পারো। একটু চিন্তা করে দেখো তো, তুমি এখন নিশ্চয়ই চোখ বন্ধ করে ফিজিক্সের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার মনে করতে পারো, যেটা তুমি প্রথম থেকে পারতো না। সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত মনে করতে পারো। এতটুকু ক্যাপাবিলিটি তোমাদের চলে আসছে, কারণ অনেকদিন যাবত এই লাইনে আসো। ঠিক আছে? বাট এখন তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। ধরো ম্যাগনেটের চ্যাপ্টার যদি আমি বলি, ম্যাগনেট 1-এর চ্যাপ্টার যদি আমি বলি সেকেন্ড পেপারে, ম্যাগনেটের 1-এর অনেকগুলো সূত্র এই জন্য ইচ্ছা করে নিয়ে আসছি। চিন্তা করে দেখো তো, যতগুলো টপিক আমি পড়াইছি বা যতগুলো টপিক তুমি পড়ছো বা এক্সট্রা যেখান থেকেই পড়ো না কেন, সবগুলো টপিক কি তোমার চোখের সামনে ভাসে? সবগুলো সূত্র কি তোমার চোখের সামনে ভাসে? কোনটা কি বোঝায় সেটা কি, সেগুলোকে তুমি ভিজুয়ালাইজ করতে পারো? যখন দেখবা এই জিনিসগুলো করতে পারতেছো উইদাউট গোয়িং থ্রু এনি বুকস, না দেখে যদি বলতে পারো চোখ বন্ধ করে বা মনের মধ্যে নিয়ে আসতে পারো সবগুলো, তখন বুঝবা তোমার প্রিপারেশন, ইয়োর প্রিপারেশন ইজ গোয়িং ওয়েল। এটা সো এই প্র্যাকটিসটা যখন দেখবা ফ্লুয়েন্ট হয়ে গেছে তোমার, তখন তুমি বুঝতে পারবা যে তুমি ঠিক পথে আগাচ্ছ। এটা আমি করতাম, এটা আমি প্রায়ই করতাম এডমিশনের সময়। ঠিক আছে? এবং এটা খুবই কাজের একটা, এটা একটা টেকনিক বলতে পারো, জিনিসটা মনে আছে কিনা দেখার জন্য। ঠিক আছে? যখন পড়বা চোখ বন্ধ করে দেখবা সবকিছু মনে আছে কিনা, ঘুমানোর আগে একবার চিন্তা করে দেখবা আজকে যা পড়লাম সবকিছু কি আমার চোখের সামনে ভাসতেছে কিনা। ওকে, আচ্ছা, মোটিভেশন শেষ আমার। আচ্ছা আচ্ছা, একজন বলছে এই জিনিসটা আমি পারি না, এই জিনিস তুমি পারো না, পারতে হবে, কিছু করার নাই। সূত্রগুলো দেখো মনে করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমাদের শুরু হচ্ছে গ্যাসের সূত্রাবলী দিয়ে, যেখানে একদম শুরুতে আছে আমাদের বয়েলের সূত্র। সূত্র তো আর বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, দেন আমাদের অ্যাভোগ্যাড্রো সূত্র আছে, অ্যাভোগ্যাড্রো চাপের সূত্র আছে একটা। আচ্ছা, তো আমরা সূত্রগুলো একটু একটু করে লিখে ফেলি। ওকে,
এই চ্যাপ্টারের সবচেয়ে কনফিউজিং যে পোর্শনটা সেটা হচ্ছে এই যে এটা শিশির অঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এটাতে অনেকের ঝামেলা হয়। এই যে নিচেরটা আমি কি 2বার লিখে ফেলছি? না, ঠিক আছে, এটা শিশির অঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এটা। আর আরেকটা হচ্ছে যেটাতে তোমাদের ঝামেলা হয়, শক্তির সমবিভাজন নীতি, এটা অ্যাপ্লাই করতে তোমাদের অনেক সমস্যা হয়। এইটার অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু মানে অনেক কনফিউজিং মেথ দিয়ে দেয়, তো সেটা তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো বয়েলের সূত্র নিশ্চয়ই সবাই জানো, ডিরেক্ট বলে দিই বয়েলের সূত্র কেমন হয়। এটা কেমিস্ট্রিতে একদম তোমাদের নখদর্পণে আছে কেমিস্ট্রি এতদিনে। তো বয়েলের সূত্রটা ছিল এরকম যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এটা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এটা গ্রাফ নেই, গ্রাফটা কেমন হবে? এরকম হবে, ভি ভার্সেস পি বলো আর পি ভার্সেস ভি বলো, যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই। ওকে, নর্মালি পি ভার্সেস ভি আমরা নিয়ে থাকি, তো গ্রাফটা হবে এরকম একটা অধিবৃত্তাকার গ্রাফ হবে। এবং এটাও শিওর যে পি এবং ভি যেহেতু পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে পিভি মাস্ট বি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। তো যেহেতু পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমি যদি ভি এর রেসপেক্টে পিভি নেই, ঠিক আছে, পিভি নেই, এই গ্রাফটা কনস্ট্যান্ট থাকবে, এইভাবে যাবে গ্রাফটা। অর্থাৎ পি আর ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। একটা নির্দিষ্ট গিভেন টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আমরা এখানে বলবো টি কনস্ট্যান্ট, অবশ্যই এটা পরম তাপমাত্রা, ঠিক আছে। টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি যাই দাও না কেন, পি আর ভি এর গুণফল সেম থাকবে। কেন এটা হবে খেয়াল করো, পি আর ভি যদি ধ্রুবক থাকতে হয়, আমি যদি ভি বাড়িয়ে দেই, পি অটোমেটিক্যালি কমে যাবে। আমি যদি ভি দ্বিগুণ করে দিই, 2 টাইমস যদি করে দিই, আমার চাপ হয়ে যাবে অর্ধেক। আমি যদি এটাকে 3 গুণ করে দিই, চাপ হয়ে যাবে 1/3। আমি যদি এটাকে 4 গুণ করে দিই, চাপ হয়ে যাবে আমাদের 1/4। ঠিক আছে, সো সামহাউ 4 কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, ঘুরে ফিরে পি আর ভি এর গুণফল কেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা পি ভি কে কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে এটা বলতে পারো তোমরা শিওর হয়ে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট পরম তাপমাত্রা বা তাপমাত্রা যেটা ইচ্ছা বলো, নির্দিষ্ট তাপমাত্রায় পি আর ভি অর্থাৎ একটা আদর্শ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টটা তো আমরা কে দিয়ে চালাচ্ছি, বাট আদর্শ গ্যাসের জন্য এটার আরেকটা ভ্যালু আছে, আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে এনআরটি, যেটা তোমরা সবাই পাইকারি হারে ব্যবহার করে থাকো আদর্শ গ্যাসের জন্য। পিভি সমান এনআরটি, যেখানে এন হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, সরি কি জানি বলে, সার্বজনীন ধ্রুবক, এবং টি হচ্ছে পরম তাপমাত্রা, পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন। ওকে, তো আমি তোমাদেরকে একাডেমিকের ক্লাসে একটা খুবই চমৎকার একটা গ্রাফ করিয়েছিলাম, কয়েকটা গ্রাফ করিয়েছিলাম, যে পিভি গ্রাফটা কিভাবে চেঞ্জ হয়। আমরা বিভিন্ন ধরনের গ্রাফ এঁকেছিলাম, আশা করি মনে আছে যারা আমার একাডেমিক ক্লাস করছো। তো সেই গ্রাফটা আমি নিয়ে আসবো একটু পরে, সেগুলো আমি দেখাবো। বাট আপাতত এটাকে একটা সূত্র হিসেবে তো মনে রাখতেই হবে তোমাদের, এটা আমাদের লাগবে। পিভি সমান যে ধ্রুবক এবং এই ধ্রুবক সমান যে পিভি সমান এনআরটি, সেটা আমরা লিখে দিলাম। ওকে, আমাদের এখানে টিটা যদি চেঞ্জ করি, তাহলে পিভি এর ভ্যালু চেঞ্জ হবে। এন কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তো আমাদের এন কনস্ট্যান্টই থাকবে, আর তো আমার কনস্ট্যান্টই, তাই তো। সো পিভি সমান এনআরটি আমাদের একটা সূত্র, যেটা আমরা আদর্শ গ্যাসের সূত্র হিসেবে ব্যবহার করে থাকি, বাট আমরা রিয়েল গ্যাসের জন্য সেটা করে থাকবো, কারণ রিয়েল গ্যাস হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট প্রেসারে আদর্শ গ্যাস হিসেবে বিহেভ করে। উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা মোস্ট প্রবাবলি, এই কাহিনী। তাহলে আমরা এক সেট গ্রাফ এঁকে ফেলি আগে। এখানে আমরা কয়েকটা গ্রাফ নিই, এখানে খেয়াল করবা। আমি যদি পি ভার্সেস ভি গ্রাফ নেই, পি ভার্সেস ভি গ্রাফ নেই, আবার আমি এখানে নিলাম 1/v ভার্সেস পি, আবার আমি আরেকটা গ্রাফ নিলাম, সেটা হচ্ছে পি ভার্সেস 1/v, এবং ফাইনালি আরেকটা গ্রাফ নিতে পারি আমরা, সেটা হচ্ছে পিভি ভার্সেস পি। ওকে, এই হচ্ছে আমাদের গ্রাফ। এখন কোন গ্রাফটা, এগুলো কিন্তু যে কোনো এমসিকিউতে চলে আসতে পারে হুট করে। কাহিনী হচ্ছে তোমরা সময় দিলে কিন্তু এগুলো সবগুলোই করতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। বাট কাহিনী হচ্ছে মানে ডিরেক্ট কম সময়ের মধ্যে করে ফেলাটা কিন্তু ঝামেলা। একটু সবগুলা একটু খাতায় করে ফেলা সবাই, কোনটা কেমন হবে একটু বলো আমাকে। প্রথমটা তো একদম ইজি, এটা তো আমাদের সূত্র থেকেই আসছে, যে আমরা সূত্র একটু আগে দেখছি, রাখতে হবে হাইপারবোলিক। ঠিক আছে, 1/,
আহা, এ মাহবুব, তোমার বাসা থেকে আওয়াজ আসে কেন? অবস্থা, মানুষজনের বাসা থেকে আওয়াজ আসে কিন্তু সে বলতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের। যাই, তো 1/v ভার্সেস পি গ্রাফটা যখন আমরা রাখবো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা সূত্রটা আগে লিখে ফেলি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তো তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম কে ইন্টু 1/p, তাই তো? এই হচ্ছে সূত্রটা। বাট আমাদের গ্রাফ আঁকতে বলছে 1/v ভার্সেস পি। তাহলে আমরা জিনিসটাকে একটু সাজাই দিই, আমরা ইনভার্স করে ফেলি এটাকে, 1/v আর কে ইন্টু পি। 1/k উল্টালে তো ওটা ধ্রুবকই থাকবে, তো ওটা আমাদের চিন্তার বিষয় না, কে ইন্টু পি বললাম। আচ্ছা, এখন আমি পুরা 1/v কে y বলতে হবে, কারণ এটা পুরাটাই y এক্সিস বরাবর আছে, তো এটাকে y বললাম। আর p কে আমাদের x বলতে হবে, তাহলে y ইজ ইকুয়াল টু কে x। বুঝতেই পারছো গ্রাফটা কেমন হবে, গ্রাফটা মূলবিন্দুগামী হবে। ওকে, গ্রাফটা y ইজ ইকুয়াল টু কে x, গ্রাফটা মূলবিন্দুগামী হবে। এখন মূলবিন্দুগামী হলে একটা সমস্যাটা হচ্ছে আমাদের আয়তন তো কখনো জিরো হতে পারে না। নর্মালি আয়তন কখনো জিরো হয় না, কজ একটা আদর্শ গ্যাসের আয়তন জিরো হওয়ার আগেই সে তার স্টেট চেঞ্জ করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা এটাকে জিরো না করে আমরা জাস্ট একটু সামনে থেকে শুরু করবো, গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমরা বলতে পারি গ্রাফটা এরকম যাবে। ম্যাথমেটিক্যালি আমরা একদম মূলবিন্দু থেকে শুরু করবো না, বাট সরলরেখার ইকুয়েশনটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আসছে। সিমিলার একটা কোয়েশন হচ্ছে পি ভার্সেস 1/v, পি ভার্সেস 1/v গ্রাফটা কেমন হবে। ওকে, সো বুঝতেই পারছো আমরা এখন মেইনটা ইউজ করবো, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। তো আচ্ছা, তাহলে এখন এটাকে উল্টাই দিব, 1/v ইজ ইকুয়াল টু কে ইন্টু পি। ঠিক আছে, তো আমরা এখন 1/v কে x বলবো আর p কে y বলবো। এটাও কিন্তু এক্স্যাক্টলি একই রকম, y ইজ ইকুয়াল টু kx এর মতোই হয়ে গেছে, y ইজ ইকুয়াল টু kx, একই রকম গ্রাফ আমাদের, y ইজ ইকুয়াল টু kx। এটাও মূলবিন্দুগামী একটা সমীকরণ। ওকে, তারপরে পিভি, এই গ্রাফটা তো এক্স্যাক্টলি এরকম হবেই, এটা স্বাভাবিক, এটা তো একটু আগেই কথা বললাম। সো এই ধরনের গ্রাফ কিন্তু ডিইউতে আসার মতো ম্যাথ, মানে ডিইউতে নর্মালি গ্রাফগুলো আসে, 3-4টা গ্রাফ তো ডিইউতে নর্মাল, তো চলে আসতে পারে যে কোনো একটা গ্রাফ, যে এটার গ্রাফ কেমন। ওকে, বা এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে 4টা গ্রাফের মধ্যে কোনটা সত্য, 1/v ভার্সেস পি এর মধ্যে কোনটা সত্য, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, রবিউল কোয়েশ্চেন করছে যে 3 নাম্বারটাতে আমাদের এই যে 3 নাম্বার যে গ্রাফটা, এটাতে আমাদের টাচ করছে কেন? কারণ 1/v0 হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ 1/v0 মানে কি, মানে হচ্ছে আমাদের আয়তনটা অসীম, তো অসীম আয়তনের তো হতেই পারে। আমার যদি পাত্রটা অসীম ইসের হয়ে থাকে, গ্যাসের তুলনায় যদি পাত্রের খালি জায়গার পরিমাণ অসীম হয়ে থাকে, তো আমরা ধরে নিতে পারি যে 1/v আমাদের আনসার 0 আসতে পারে। সো ইটস পসিবল, তো এই জন্য আমরা এটাকে মূল বিন্দু থেকেই শুরু করেছি। বাট এখানটাতে আমরা যদি সেম কাজটা করি, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের এখানে যদি নিয়ে আসি, এখানে জিনিসটা, না আমি কি এখানে কোনো ভুল করলাম, দাঁড়াও একটু দাঁড়াও, চাপ তো মানে গ্রাফটা কিন্তু ঘুরে ফিরে একই রকম, একই গ্রাফ। আচ্ছা, এটার ব্যাখ্যা দিতে হবে আমার আলাদাভাবে, রাখলাম এটাকে এইভাবে, ব্যাখ্যা দেওয়া লাগবে। আর পিভি ভার্সেস পি গ্রাফটা তো যেরকম আছে সেরকমই, এটা তো আর বুঝছই। আচ্ছা, ঠিক আছে, সামনে যাই, মাঝে মধ্যে গ্রাফের মধ্যে পেস লেগে যায়। ওকে, ওকে, এখন আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা বলে আমাকে ভি আর টি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ আয়তন তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তাহলে আমরা এইখানে কি ব্যবহার করতে পারি, v1/t1 সমান v2/t2। সো এটা তো বুঝতেছি কাহিনী কিভাবে যাবে, আয়তন এবং তাপমাত্রা যদি সমানুপাতিক থাকে, গ্রাফটা হবে এরকমই, এটা বুঝলাম। তারপরে আসবে চাপীয় সূত্র, এটা ছিল চার্লসের সূত্র, এটা ছিল চার্লসের সূত্র, তারপর আসবে চাপীয় সূত্র বা ল অফ প্রেশার।
ল অফ প্রেশার। ল অফ প্রেশারটা কীরকম? ল অফ প্রেশারটা হচ্ছে চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক। তো এটাও অলমোস্ট একই রকম। তাপমাত্রা বাড়লে যেরকম আয়তন বেড়ে যায়, একই রকমভাবে তাপমাত্রা বাড়লে চাপও বেড়ে যায়। মাথায় রাখবা, এখানে এই ভুলটা আবার করিও না কেউ যে তাপমাত্রা বাড়াবো আয়তন বেড়ে যায়, তাহলে আয়তন বাড়লে তো আবার চাপ কমে যায়, তাহলে এখানে আবার বলতেছি তাপমাত্রা বাড়লে চাপ বেড়ে যায়। মাথায় রাখবা, যখন তুমি যে কোনো দুইটার মধ্যে রিলেশন করতেছো তখন কিন্তু থার্ড যে প্যারামিটার থাকে, থার্ড যে ভেরিয়েবল থাকে সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, থার্ড যে ভেরিয়েবল থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে যখন আমি ভি এবং টি এর মতো রিলেশন নিচ্ছি তখন অবশ্যই আমাদের পি কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতেই হবে তোমার। ঠিক আছে, যে কোনো দুইটার মধ্যে রিলেশনের ক্ষেত্রে 3 নাম্বারটা আমাদের ধ্রুবক থাকবে। তাহলে ল অফ প্রেশার যখন বলবো তখন আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তাহলে তখন আমরা বলবো পি ইজ প্রপোর্শনাল টু ভি, কজ তখন আমাদের ভি কনস্ট্যান্ট। ওকে, তাহলে তখন লেখা যায় পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু। এটা হচ্ছে আমাদের ল অফ প্রেশার। ওকে, তো এখন একটা আমরা ছোটোখাটো একটা ম্যাথ দেখে ফেলি, যেটা আমাদের এডমিশনে আসে, বোর্ডেও আসছে, বাট এখন তো তোমাদের জীবনে বোর্ড বলতে কিছু নাই। তো দুটো হয়তো টেস্ট পেপার বিক্রি টিক্রি করে দিয়েছে অলরেডি অনেকেই। ওকে, তো খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম যে হ্রদের প্রশ্ন। এই প্রশ্নটা রুয়েটে আসছে 2009-10 সালে এবং চুয়েটে আসছে 2013-14 সালে, কুয়েটে আসছে 2004-5 সালে। বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা যথেষ্ট বার আসছে, তো এবারও আসতে পারে, এটাতে কোনো সন্দেহ নাই, যে কোনো একটাতে চলে আসতে পারে। কথা হচ্ছে যে কোনো একটা বলতে আসলে আসলে একটা কিনা, সরি কয়েকটা কিনা সেটাও দেখতে হবে, কারণ গুচ্ছ যদি হয় তাহলে তো বুয়েট কুয়েট রুয়েট চুয়েট একসাথে হতে পারে, ডিইউ আলাদা হবে, সাস্ট মেবি অন্যান্য ভার্সিটি বিজ্ঞান প্রযুক্তির সাথে আলাদা হবে। আচ্ছা, তো কুয়েটে আসছে এটা 2004-5 সালে, কুয়েটে 2004-5 সালে আসছে। রুয়েটে আসছে কোয়েশ্চেনটা, রুয়েটে আসছে কোয়েশ্চেনটা 2009-10 সেশনে, আর ফাইনালি চুয়েটে আসছে 2013-14 সালে। মানে এটা একটা নির্দিষ্ট পিরিয়ড মেনে মেনে বারবার আসছে। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরে তুলে আসায় একটি বায়ু বুদবুদের বেশ দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠ বায়ুমণ্ডলের চাপ, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান এবং হ্রদের তাপমাত্রা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত? খুবই ইজি একটা প্রবলেম, সব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, তারপরেও দিতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হ্রদটা, এই যে নীল কালার কালো কালি দিয়ে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের হ্রদটা। একটা বায়ু বুদবুদ মানে কি, তার ভিতরটা বাতাস। ওকে, বায়ু বুদবুদ কেন উপরে উঠে আসবে? বায়ু বুদবুদ উপরে উঠে আসবে প্লবতার জন্য, তাই তো, বিকজ প্রবতা তাকে সবসময় উপরের দিকে ঠেলবে। এটা আমরা লাস্ট আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে যেহেতু বায়ু বুদবুদ, তার ভিতরের যে অংশটা আছে সেটা তো আসলে বাতাস, তো বাতাসের ঘনত্ব তো পানির বা প্রবাহীর ঘনত্বের চেয়ে কম, সে কারণে তার অন্তবেগ হবে নেগেটিভ, অর্থাৎ সে উপরের দিকে উঠতে থাকবে, তার প্লবতার পরিমাণটা এখানে বেশি হবে। ওকে, সান্দ্রতার চেয়ে তার প্লবতা, সান্দ্রতা এবং ওজন মিলে যা প্লবতা তার চেয়ে বেশি তীব্র, সেই জন্য সে উপরে উঠে আসবে। ওকে, সো বায়ু বুদবুদ যখন উপরে উঠে আসে তখন তার বেশ দ্বিগুণ হয়ে যায়। আগে যদি বেশ থাকতো আর, এখন বেশ হয়ে গেছে 2r, অর্থাৎ ব্যাসার্ধ ডাবল হয়ে গেছে ধরে নিতে পারো। বেশ ডাবল মানে তো ব্যাসার্ধ ডাবল, এই হচ্ছে অবস্থা। তো হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান, অর্থাৎ এখানে বোঝাচ্ছে হ্রদের পৃষ্ঠে চাপ হচ্ছে আমার 1 অ্যাটমসফিয়ার। প্রশ্ন বুঝতেছে কোনটা? নিশ্চয়ই যে প্রশ্ন হ্রদের গভীরতা কত, আর হ্রদের যে তাপমাত্রা এটা কনস্ট্যান্ট, মানে রোদের পুরো রাস্তায় তাপমাত্রা কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরে কাজ করব। তাহলে কাজ কার? কাজ হচ্ছে দুইটা ভেরিয়েবলের, একটা হচ্ছে চাপ এবং একটা হচ্ছে আয়তন, যেখানে টি কনস্ট্যান্ট আমাকে বলে দিয়েছে। তো বুঝতে পারছো নিশ্চয়ই যে কোন সূত্র, P1V1 সমান P2V2, কেমিস্ট্রির একদম ট্রিভিয়াল একটা প্রশ্নের প্রবলেম এটা। P1V1 সমান P2V2, আমরা হ্রদের তলদেশকে বললাম 1 এবং হ্রদের উপরে দেশ বা পৃষ্ঠকে বললাম 2। তাহলে হ্রদের তলদেশে যখন সে আছে তখন তার উপর দুইটা চাপ, একটা হচ্ছে একটা নির্দিষ্ট গভীরতায় থাকার জন্য চাপ এবং একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার যেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা চাপটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে হ্রদের তলদেশে থাকা অবস্থা চাপ হুইচ ইজ এইচ রো জি প্লাস অ্যাটমসফেরিক প্রেসার, সেটা হচ্ছে আমরা বলে দিলাম 1। আর V1 কি হতে পারে? 4/3 পাই ইন্টু আর কিউব, ছোট ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে লিখলাম। ওকে,
উপরিপৃষ্ঠে যখন আসছে তখন তো চাপটা শুধুমাত্র 1 অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে 1 লিখে ফেললাম। আয়তনটা কি 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব, যেখানে ক্যাপিটাল আর স্মল আর এর দ্বিগুণ, তাহলে এখানে ডিরেক্ট আমরা লিখে দিতে পারি 2r হোল কিউব। বুঝতে পারছো নিশ্চয়ই কাহিনী। 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ, পানির ঘনত্ব তো আমরা জানি 10 কিউব, অভিকর্ষ স্থল আমরা 10 ধরে ফেললাম, প্লাস 1 ইন্টু আর কিউব। ওকে, তাহলে এখানে খেয়াল করো এই পাশের স্মল আর হোল কিউব আর এই পাশের আর কিউব তো কাটা যাচ্ছে, তাই না? স্যার আমি নাই করে দিলাম এখান থেকে। এই পাশে কি থাকছে খেয়াল করো 4 ইন্টু এই যে 2 কিউব আছে এখানে, এই 2 কিউবটা 8 হয়ে যাবে, তাহলে 4 32। ঠিক আছে, তো এখান থেকে আমরা হাইটটা পেয়ে যাচ্ছি। হাইট সমান কত আসতেছে খেয়াল করো, হাইট সমান আসতেছে 4.8 মাইনাস 1, সরি 4 32 হবে না, হ্যাঁ 32 মাইনাস 1 ডিভাইডেড বাই 10⁴। এই হচ্ছে রোদের গভীরতা। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে ডিউতে করার ম্যাথ করার সময় তোমরা কিন্তু 9.8 না ধরে এই যে 10 ধরে করে ফেলতে পারো, তাইলে তোমাদের এখানে কষ্টটা একটু কম হয়ে যায়। কারণ নর্মালি তোমাকে পানিই দিবে, পানির ঘনত্ব তো তুমি 10 কিউব কেজি পার মিটার কিউব ধরবাই, 10 কিউব ইন্টু 10 তোমার 10⁴ হয়ে গেল। ওকে, আর উপরে আসলে আমি কার সাথে কি গুণ করতেছি একটু খেয়াল করো উপরে। আচ্ছা আমি কি কোনো ভুল করলাম এখানে? মনে হচ্ছে ভুল করছি। আমি তো 4 32 লেখা উচিত না, এটা তো শুধু 8 হবে। এই 4 তো কাটা, 4/3 পাই 4/3 পাই তো কাটা, তো শুধু 8 থাকবে, 8 মাইনাস 1। ওকে, তাহলে দেখো এখানে কোনো প্যাটার্ন আসে কিনা। 8 মাইনাস 1, আমি 8 মাইনাস 1ই রাখলাম এটাকে, 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 10⁴। অর্থাৎ পানির ঘনত্বের সাথে তুমি অভিকর্ষ ত্বরণটা গুণ করে টেকনিক্যালি কিন্তু এটা দিয়ে ভাগ করে দিচ্ছ, আর উপরে কার থেকে বিয়োগ করতেছো। খেয়াল করো তোমার একটা বুদবুদ অন্য বুদবুদের তুলনায় কত গুণ, সেটাকে কিন্তু তুমি কিউব করছো দিন শেষে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে, কাহিনী হচ্ছে এরকম অনেক ম্যাথই আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে, সবগুলো সরকার তো মনে থাকবে না। তো তুমি জাস্ট যদি চাও মনে রাখতে, এটা এইভাবে মনে রাখতে পারো যে একটা বুদবুদের তুলনায় অন্য বুদবুদের বেশ কত গুণ। ঠিক আছে, সেই কত গুণকে তুমি কিউব করবা, যেহেতু এখানে দ্বিগুণ তাহলে 2 কিউব মাইনাস 1। 1টা কি আমার অ্যাটমসফেরিক প্রেসার। আদর্শ কেস হচ্ছে তোমার হ্রদের উপরিদেশে বায়ুমণ্ডলই থাকবে, নর্মালি তো বায়ুমণ্ডলই থাকে, তোমাকে তো এখানে হাইড্রোজেন গ্যাস দিয়ে দিবে না, তাই তো। উপরে 1 অ্যাটমসফেরিক প্রেসারই থাকবে, তাহলে -1 ডিভাইডেড বাই 10⁴। ঠিক আছে, এখানে কথাটা হচ্ছে আমার তো অ্যাটমসফেরিক প্রেসার 1 অ্যাটমসফেরিক প্রেসার, কিন্তু আবার তোমার পাস্কেলে নিতে হবে, নিউটন পার মিটার স্কয়ার নিতে হবে, হুইচ ইজ 1.01 ইন্টু 10⁵। এটা তোমার লাগবে। কেউ কোনো মেসেজ দিচ্ছে আমারে, 3টা মেসেজ আসছে। নাদেল, আমার আনসার কি ঠিক আছে এখন? আশা করি আমার প্রসেস ঠিক আছে। মানে আমাদের তো দিন শেষে অ্যাটমসফিয়ার দিয়ে কাজ করলে হবে না, আমাদের তো এসআই এককে কাজ করা লাগবে। তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে হচ্ছে আসলে 1 পাস্কেল, which is equal to 1.013 into 10⁵, সরি, নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে পাস্কেল। পাস্কেল নিতে হবে তোমাকে, বা নিউটন পার মিটার স্কোয়ার নিতে হবে। তো আমি সেটা কি এখানে লিখছি। ওকে, এই হচ্ছে কথা। সো এই ম্যাথটা অনেকটাই মুখস্থ আমাদের আছে। ওকে, তো সেক্ষেত্রে একটু যদি কষ্ট করে প্রসেসটা মনে রেখে ফেলো তাহলে কিন্তু ঝটপট করে ফেলতে পারো। দেখো আবার বলি কাহিনীটা কি, এই গোলকের তুলনায় এই গোলকের ব্যাসার্ধ, প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি এটাই আসবে। দেখো এই যে 3টা বছর পরীক্ষায় প্রশ্ন আসছে, বা সামনে যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসেও, অলমোস্ট সিচুয়েশন বা সারাউন্ডিং কিন্তু এরকমই থাকবে যে হ্রদের তলদেশ থেকে পানি উপরে উঠে চলে আসবে।
তাই তো? রোদের তলদেশ থেকে পানি উপরে চলে আসবে এবং উপরে নিশ্চয়ই বায়ুমণ্ডল থাকবে। সো উপরে বাতাসের চাপ 1 অ্যাটমসফেরিক প্রেসারই থাকবে। ঠিক আছে? সো কিছু জিনিস মুখস্থ রেখে ফেলতে পারো। যদি এই সব কিছু মিলে যায় তখন তোমার আনসার হবে একটা গোলকের তুলনায় অন্য গোলক যত গুণ, সেটা যদি n গুণ হয়ে থাকে তাহলে n কিউব মাইনাস 1 ইন্টু আমার 1 অ্যাটমসফেরিক প্রেসার সমান কত পাস্কেল? 1.01 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। নিচে কি করবা? নিচে হচ্ছে পানির ঘনত্ব তো 10 কিউব ইন্টু অবিকর্ষ স্থান তুমি 10 ধরে কাজ করো, 9.8 দিলেই তোমার ঝামেলা চলে আসবে। সো 9.8 দেওয়ার দরকার নেই, এই যে এটা। তো এটা কিন্তু এক্সট্রা প্রেশার নিতে না চাইলে এই মেথডে করে ফেলো। আগে থেকে তো জানো 4/3 4/3 পাই কাটা যাবে, কেটে 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 কাজ করো, কোনো সমস্যা নেই। তোমার এটা পূর্ণ স্বাধীনতা, তুমি এটা কিভাবে মনে রাখতে চাও। যেহেতু ম্যাথটা বেশি বেশি আসে, সব জায়গাতেই আসছে, সেজন্য আর কি বললাম এই কথাটা। আচ্ছা, এখন একটা প্রবলেম দেখবো আমরা, সেটা হচ্ছে বুয়েটে 2015-16 সেশনে আসছে। প্রশ্নটা হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার চাপ এবং 310 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 4.3 লিটার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে, যদিও রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা তাপগতিবিদ্যায় পড়বো, ওটা আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো পারো। ওকে, প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হলো। প্রশ্ন দুইটা, গ্যাসটির চূড়ান্ত চাপ কত এবং চূড়ান্ত তাপমাত্রা কত? আমি লিখে দিচ্ছি ইনফরমেশনগুলো, যেখানে তোমরা এই গ্যাসের গামা ধরবা 1.4। ঠিক আছে, ইনফরমেশনগুলো বলে দিই। এটা আসছে বুয়েটে 2015-16 সেশনে, বুয়েটে 15-16 সেশনে এটা আসছে। ওকে, প্রশ্নটা হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার চাপ, এটা হচ্ছে প্রেশার, আর তাপমাত্রা হচ্ছে 310 কেলভিন, এই হচ্ছে তাপমাত্রা। গ্যাসের আয়তনটা বলা আছে এখানে 4.3 লিটার। এই অবস্থা থেকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তাপের কোনো আদান প্রদান হয়নি। এইরকম একটা সিচুয়েশনের পরে গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসকে আমরা কম্প্রেস করলাম, কম্প্রেস করার পরে গ্যাসের আয়তন এখন হয়ে গেল, ধরো গ্যাসের আয়তন এখন হয়ে গেছে 0.76 লিটার। 4.3 লিটার ছিল, অনেকটাই তাকে আমি মানে ছোট করে ফেলছি আয়তনে, 0.76 লিটার। এই হচ্ছে ইনফরমেশন তোমাকে দেয়া আছে। প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত আয়তন বলছে, চূড়ান্ত চাপ নিশ্চয়ই বের করতে পারবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। চূড়ান্ত চাপ ইজ ইকুয়াল টু হোয়াট। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা কত। দুইটা কোয়েশ্চেন, চাপ এবং তাপমাত্রা দুইটাই বের করতে হবে, করে ফেলো। ভাই এখানে যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া চলছে ভাই, তাহলে তো ভাই তাপমাত্রার কোনো মানে তাপমাত্রা কমবে না। তোমার কে বলছে তাপমাত্রা কমবে না? তাপ না চেঞ্জ হবে না, তাপমাত্রা তো চেঞ্জ হবে। আচ্ছা সরি, আচ্ছা বুঝছি ভাই। আচ্ছা, সূত্র যদি কারো মনে না থাকে সূত্র বলে দিই, যেহেতু এটা পরের চ্যাপ্টারের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের নর্মাল, রুদ্ধতাপীয় না হলে আমরা সূত্র কিন্তু ইউজ করি এটা, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অথবা পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, একটা সি দিয়ে দিলাম। আর এখানে আমাদের গামা হচ্ছে 1.4। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের গামা হচ্ছে 1.4, এখন ইউজ করো। খুবই ইজি প্রশ্ন, এমসিকিউতে আসার মতো প্রশ্ন, বাট এটা আসছে রিটেনে 10 মার্কের প্রশ্ন। ঝটপট করে ফেলো, সময় কম, খুবই ফাস্ট করতে হবে এখন কিন্তু। এটা রিটেনের প্রশ্ন না, 10 মার্কের প্রশ্ন হলে এটা কিন্তু এমসিকিউর প্রশ্ন। অপশন দিয়ে দিবে সেম কোশ্চেনটাই। ওকে, করে দিচ্ছি। একজন আনসার দিয়ে দিচ্ছে মনে হয়।
গামা দিছি নাদেল, গামা হচ্ছে 1.4। আচ্ছা, একজন আনসার দিছে চাপ হচ্ছে 1.3 10 টু দি পাওয়ার 6, 1.3 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, ঠিক আছে, তোমার আনসার হয়েছে। আর তাপমাত্রাটা বের করে ফেলো। তো দেখো আমরা আসলে কি করব, প্রথমে তো চাপ বের করতে হবে না, তো চাপের সাথে আয়তনের রিলেশন। তো আমরা কি করব, প্রথমে দেখো রুদ্ধতাপের ক্ষেত্রে চাপ এবং আয়তনের রিলেশনটা কেমন। P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। সো প্রথম অবস্থায় চাপ হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে 1.2 লিখে দিও। নাদেল, তোমাকে যদি প্রশ্নে না বলে দেয় সেটাকে তুমি অ্যাটমসফিয়ারে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে পাসকালে নিতে হবে না। আর যেহেতু এটা মানে দুই পাশে আছে ভাগ ভাগ হিসেবে, তো তোমার এখানে ইউনিট কনভার্সনের কোনো দরকার পড়তেছে না। এটা সবার জন্যই বললাম, যখন দেখবা চাপ দুই পাশে দুইটা আছে, বুঝতেই পারছো, আমি যদি অ্যাটমসফিয়ারকে পাস্কেলে নিয়ে যাই, যা দিয়ে গুণ করে পাস্কেলে নিব, এখানে তো সেম জিনিস দিয়ে গুণ করব, তো ঘুরে ফিরে কিন্তু দুইটাই কাটা যাচ্ছে, সো দরকার নেই। এটাকে যেভাবে আছে প্রশ্ন এইভাবেই রেখে দাও, 1.2 রাখো। V1 কত, এই যে 4.3, এটাকেও তোমার মিটার কিউবে বা এস এককে নেওয়ার দরকার নেই, জাস্ট গামাটা লিখে দাও 1.4 ইজ ইকুয়াল টু চাপ কত এটা বের করতে হবে। নতুন আয়তন কত, এই যে নতুন আয়তন 0.76 টু দি পাওয়ার 1.4। বাকিটা তোমার ক্যালকুলেটরের খেলা, ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। ওকে, তো এখান থেকে তোমার চাপটা যা আসে তাই। তো আমার এখানে আনসারটা হচ্ছে 13.58 অ্যাটমসফিয়ার, 13.58 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে চাপ। আর যদি তোমাকে তাপমাত্রা বের করতে বলে, তাহলে রুদ্ধতাপীয় ক্ষেত্রে তাপমাত্রার সাথে আয়তনের রিলেশনের যে সূত্রটা সেটা হচ্ছে এটা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আশা করি সবার এটা মোটামুটি মুখস্থ। তো এই সূত্রের মধ্যে মানগুলা বসাবা। তাপমাত্রা তো প্রথমটা দেয়া আছে, এই যে 310 কেলভিন, 310 বসাও। V1 তো দেয়া আছে কত, 4.3 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, আর এদিকে T2 বের করতে হবে। নতুন তাপমাত্রা আয়তন হচ্ছে 0.76 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, এখান থেকে সুন্দর মতো T2টা বের হয়ে যাবে। ওকে, তো আশা করি আনসারটা সবারই কম বেশি এটাই আসবে, 620 কেলভিন, এটা হচ্ছে তোমাদের আনসার। হ্যাঁ, 620 কেলভিন, এক্স্যাক্টলি কারেক্ট হয়েছে তোমার আনসার। আচ্ছা, আমরা সামনে যাই। এখন কিন্তু শুধুমাত্র টপিক পড়লে হবে না, জাস্ট টপিক পড়ে বসে থাকলে হবে না, সাথে সাথে ম্যাথগুলো করে যেতে হবে। যখনই যেটা সামনে পাও ম্যাথ করতে থাকো থুমসে, এবং অবশ্যই কম সময়ে করার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন একটা ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথটা হচ্ছে চুয়েটে আসছিল 2007-08 সেশনে, খুবই সুন্দর এবং চমৎকার একটা ম্যাথ। ম্যাথটা একটু লিখে দিই কষ্ট করে, খেয়াল করবো, প্রশ্নটা খুবই সুন্দর। আমি খালি একটু মোটা করি। প্রশ্নটা হচ্ছে, একটা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস আছে এবং অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 10^2 মিটার কিউব। একটা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস সংরক্ষিত আছে, আয়তন হচ্ছে 10^3 মিটার কিউব, এবং তার তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, এবং চাপ হচ্ছে বা প্রেশার হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এই হচ্ছে এখানে অবস্থা। মানে একটা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, এতটুকু আয়তনের, এত তাপমাত্রার এবং এত প্রেশারের। ওকে, বলা আছে তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ টি কে আমরা 300 কেলভিনই রাখবো। তাপমাত্রা স্থির রেখে আমরা কি করলাম, কিছু অক্সিজেন গ্যাস বের করে দেওয়া হলো। তাপমাত্রা স্থির রেখে কিছু O2 মানে তো অক্সিজেন গ্যাসই হবে, কিছু অক্সিজেন বের করে দেওয়া হলো। বের করে দেওয়া হলো, ফলে কি হয়েছে দেখো, ফলে চাপ হয়ে গেছে আমার 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। খেয়াল করো, চাপ ছিল 2.5 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, এখন হয়ে গেছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার স্কোয়ার, অর্থাৎ চাপটা কমে গেছে কিন্তু অনেকটা। প্রশ্ন হচ্ছে, যে পরিমাণ অক্সিজেন আমি বের করে নিছি সেই পরিমাণ অক্সিজেনের ভর কত। এটা আসছে চুয়েট 2007 সেশনে।
আনসারটা কেজিতে দিবা। আচ্ছা, পড়া শুরু করি। খেয়াল করো, এখানে বলছে একজন আনসার দিয়ে দিচ্ছে অলরেডি 15 ইন্টু 10⁻³ কেজি। না, এত কম না, যথেষ্ট বেশি ভরের এখানে আছে। যদিও আমি জানি না এখানে আনসার সঠিক নাকি ভুল, তাও চেক করে দেখি আমরা। খেয়াল করো, এখানে বলছে তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ আমরা সমষ্ট প্রক্রিয়ায় কাজ চালাচ্ছি। সমষ্ট প্রক্রিয়ায় কাজ চালাচ্ছি মানে আমাদের P1 V1 সমান P2 V2 নিয়ে আমরা কাজ করতে পারি। খেয়াল করো, নিশ্চয়ই অক্সিজেন বের করে ফেলছে, মানে অক্সিজেনের আয়তন কমে গেছে, তো সেটা আমাদের বের করতে হবে। কারণ দুই অবস্থাতে আমাকে চাপের পরিমাণ বলে দিচ্ছে। চাপ ছিল শুরুতে এত 2.5 ইন্টু 10⁵, পরবর্তীতে 1.3 10⁵। শুরুতে আয়তন বলা আছে এত, পরবর্তীতে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বের হয়ে যাওয়ার পরে আয়তনটা কত পাত্রের মধ্যে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা ইজিলি করতে পারি। তো এটা বলতে পারি এখানে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আমাদের নতুন আয়তনটা বের করতে হবে, তো সো নতুন আয়তনটা বলে দিই, V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই P2। মানগুলো বসাও, দেখো আনসার কি আসে। P1 কত? 2.5। P2 তো 10⁵, তাহলে আমার 10⁵ লেখার দরকার নেই। 2.5, আয়তন হচ্ছে শুরুতে 10⁻³ আর নিচে লিখবো আমরা নতুন আয়তন, নতুন চাপ 1.3। তো দেখো ভাগাভাগি করার পরে আমাদের আয়তন কত আসে? আয়তন আসবে 1.923 ইন্টু 10⁻² মিটার কিউব। এটা হচ্ছে আমাদের নতুন আয়তন। তাহলে খেয়াল করো, আগের প্রশ্নে বসে বের হয়ে যাওয়া অক্সিজেনের আয়তন কত। তাহলে পাত্রের ভিতরে যদি আয়তন এত হয়, পাত্রের ভিতরের আগের আয়তন যদি এত হয়, তাহলে একটা থেকে একটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব কতটুকু অক্সিজেন বের হয়ে গেছে। তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 10⁻³ মাইনাস 1. এক কাজ করি, এটাকে আমরা যদি 10⁻³ বানিয়ে ফেলতে চাই, কি করতে হবে? এদিকে এটাকে বাড়াতে হবে, তাই তো? তাই আমি লিখবো 19.23, নাকি ভুল করতেছি কোনো? ওয়েট ফর এ ওয়াইল, না সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা ওয়েট, নতুন আয়তনটা তো বেড়ে গেছে আমার, তাই না? আয়তনটা বেড়ে গেছে, তাইলে আমরা একটা কাজ করবো এখন, এই পাশে এটা লিখে ফেলবো। এটা লেখা যায় 1.923 10⁻² মাইনাস আগের আয়তন হচ্ছে 10⁻³। হ্যাঁ, চাপ যেহেতু কমে গেছে তাপমাত্রা স্থির রেখে, তাহলে তো ডেফিনেটলি আয়তনটা বেড়ে যাবে, এবং আয়তনটা বেড়ে গেছে এখানে। ওকে, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে আয়তনের খেয়াল করবা। 9.23 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা হচ্ছে আয়তনের পার্থক্য। এতটুকু গ্যাস আমার চলে গেছে। ওকে, আচ্ছা, ওকে, এখন আমাদের যে সূত্রটা বের করতে হবে সেটা হচ্ছে বের হয়ে যাওয়া অক্সিজেনের ভর কত, তাই তো? দেখি একজন মনে হয় আনসার দিছে কিছু একটা। নাদেল, কোনটা আসে না বলো তো একটু? তোমাকে আসছে আনসার? কোনটা আসে না বলছো?
আচ্ছা, একটু চিন্তা করো আয়তন কিভাবে বেড়ে যায়। আমরা একটা গ্যাসের আয়তন বলতে আসলে কি বুঝি? পাত্রের খালি জায়গার আয়তন না? তো যদি আমি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের গ্যাস বের করে দেই, আমার কি অণুর সংখ্যা কমে গেল না? সেক্ষেত্রে কি খালি জায়গা আরেকটু বেড়ে গেল না পাত্রের ভিতরে? তো ডেফিনেটলি আয়তন বেড়ে যাবে। কথা কি বোঝা গেছে? এবং ম্যাথমেটিক্যালি চিন্তা করো, আমার তাপমাত্রা কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে আমার চাপটা কমে গেল 2.5 থেকে 1.3 হয়ে গেল। তো চাপ যদি কমে যায় আয়তন তো ডেফিনেটলি বাড়বে, বয়েলের সূত্র তো সেই কথাই বলে। আর লজিক্যালি চিন্তা করো, আমরা গ্যাসের আয়তন বলতে কিন্তু গ্যাসের অণুর আয়তন যোগ করি না, আমরা খালি জায়গাটা হিসাব করি। তো নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি অণু যদি বের হয়ে যায়, তো সেক্ষেত্রে খালি জায়গা তো বেড়ে গেল, তো সেই জন্য আয়তন বেড়ে গেল। নাদেল বুঝছো? ওকে, ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে পারফেক্ট। এখন দেখো আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে পিভি সমান এনআরটি, তাই তো? পিভি বলতে কি, এই যে যতটুকু বের হয়ে গেছে আমাদের তো সেটা নিয়েই কাজ, তো আমরা এটা লিখবো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ভি বলতে আসলে ডেল্টা ভি বসাবো আমরা। তো এন সমান কি আসলে বলো তো? এন সমান হচ্ছে আমাদের ভর ডিভাইডেড বাই কি জানি ছিল, মূল সংখ্যা তো, তাহলে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আচ্ছা, তাইলে এখানে আমরা চাপের জায়গায় কি লিখবো? চাপের জায়গায় তো চাপ লিখবো 9, সরি 2.5 ইন্টু 10⁵, তাই তো? ওয়েট, এখানে প্রশ্নের মধ্যে একটা ঘাপলা আছে, সেটা আমি এটা চেক করে নিই, দাঁড়াও। বুঝতে পারছি, বুঝতে পারছি। কাহিনী হচ্ছে, নির্দিষ্ট পরিমাণ গ্যাস বের হয়ে যাওয়ার পর পাত্রের ভেতরে তো এখন আয়তন বেড়ে গেল, তার মানে আমি যে গ্যাসগুলো বের করে দিচ্ছি সেটা তো আমি ব্যবহার করছি না। আমি এই জায়গাটা একটা ভুল জিনিস লিখছি, বের হয়ে যাওয়া আয়তন না, এটা হচ্ছে লেখা ব্যবহৃত আয়তন, ব্যবহৃত অক্সিজেনের। এই জায়গাতে একটু আমি ভুল করে ফেলছি, সরি। এটা হবে ব্যবহৃত অক্সিজেনের ভর কত। অর্থাৎ আমি একটা গ্যাস চেম্বারের মধ্যে কিছু গ্যাস ছিল, আমি কিছু গ্যাসকে বের করে দিলাম, তো যেগুলো বের করে দিচ্ছি ওগুলো তো আমি ব্যবহার করছি না। প্রশ্ন করছে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের আয়তন কত, সরি ভর কত। তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ অক্সিজেন বের হয়ে গেছে, ভিতরের আয়তনটা বেড়ে গেছে। তো এই যে আয়তনটা বেড়ে গেল এটা হচ্ছে সেই পরিমাণটা, এই যে, অর্থাৎ ভিতরের আয়তন আমার এখন এটা। ওকে, আচ্ছা, এখন আমরা সেটাই ইউজ করবো। পিভি সমান এনআরটি, তো তাহলে পি হচ্ছে আমাদের কতটুকু? পি হচ্ছে একটু ধরো, আমার একটু উঠতে হবে, আসতেছি, আমি মিউট করে যাচ্ছি। ওকে, আমি করছি, একটু ওয়েট করো, আমি এটা করে দিচ্ছি। সো খেয়াল করো, আমাদের ভরে আনসার বের করতে হবে এবং নিচে আমরা কি লিখবো? আণবিক ভরটা। ওকে, সো অক্সিজেনের আণবিক ভর তো আমাদের নিশ্চয়ই জানা আছে, এটা হচ্ছে 32। ঠিক আছে, তো 32 তো আমরা হিসাব করি যখন আমরা গ্রামে নেই, কিন্তু আমাদের হিসাব নিকাশটা হচ্ছে এখন কেজিতে আসবে। সব কিছু তো আমরা লিটারের হিসাবে নিচ্ছি, তো আমরা যদি এটাকে কেজিতে নেই, তো কেজিতে নিলে কিন্তু হিসাবটা এমন হয়ে যাবে যে 32 কেজি পার কিলোমোল। ঠিক আছে, মানে আমরা কিউব করে ফেলছি তো, কেজিতে নিচ্ছি তো, তাহলে পার কিলো মিলে 32 কেজি থাকবে। এক মূল্য যদি 32 গ্রাম থাকে, কিলো 1 কিলো মূল্যে 32 কেজি থাকবে, তো আমরা তো কেজিতে নিব হিসাবটা, সেই জন্য এভাবে করতেছি কাজটা। আচ্ছা, তো এটাকে লিখে ফেলি এভাবে, পিভি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এম ইন্টু আর টি। তো এখানে আমাদের এম নিয়েই কাজ, তাহলে পিভি ইন্টু এম ডিভাইডেড বাই আর টি। এখন সুন্দর মতো মানগুলো বসাতে থাকো। পি এর জায়গায় তোমার বসবে 2.5 10⁵, 2.5 10⁵। ভি এর জায়গায় বসবে তোমার 9.23 10⁻³ 9.23 10⁻³। আর এম এর জায়গায় তুমি বসাবা 32।
আর নিচে আর এর জায়গায় বসাবো 8.31, কজ এসআই একক এটা 8.31ই হবে। আর তাপমাত্রা তো আমার 300 কনস্ট্যান্ট আছে, তো সেই হিসাব থেকে আমাদের এখানে ভর আসবে 29.6 কেজি। সো এখানে মোস্টলি আমরা কেমিস্ট্রি নিয়ে কাজ করলাম, আশা করি এই সিচুয়েশনটা বুঝতে পারছো। আর এখানে আয়তন নিয়ে যে কনসেপ্ট, মানে সরি, আয়তনের যে কনফিউশনটা, সেটা করে আশা করি সবারই বুঝতে পারার কথা। কারণ গ্যাসের আয়তন বলতে সবসময় মাথায় রাখবা, গ্যাসের আয়তন নাদিল প্রশ্ন করছিল যেটা, যে আমরা তো গ্যাস বের করে দিলাম, আয়তন বের করলো কিভাবে? গ্যাস বের করে দিলেই তো গ্যাসের আয়তন বেড়ে যাবে। কারণ আমরা গ্যাসের আয়তন বলতে আসলে কোন জিনিসের আয়তনটা বুঝি? নর্মালি কোনো একটা বস্তুর আয়তন বলতে তার ভিতরে থাকা মানে জিনিসপত্রের সংখ্যা, জিনিসপত্রের পরিমাণ বোঝায়। বাট গ্যাসের অণুর আয়তনটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে আমরা যে পাত্রে গ্যাসের অণুটা আছে, ওই পাত্রের ভিতরের যে খালি জায়গা, গ্যাসের অণুগুলার আয়তন বাদ দিয়ে পাত্রের আয়তন থেকে যে খালি জায়গা থাকে সেটাকে আমরা আয়তন বলে থাকি। তো যেহেতু আমরা কিছু পরিমাণ গ্যাস বের করে দিছি, নিশ্চয়ই খালি জায়গার পরিমাণ বেড়ে গেছে, এই জন্য আয়তনটা বেড়ে গেছে। আশা করি সিচুয়েশনটা বুঝতে পারছো সবাই। ওকে, এটা আসছিল 2007-08 সেশনে চুয়েটে। ওকে, সো এই যে পিভির সূত্র, পিভির যে ইউজ, এটার মধ্যে একটা অ্যাডভান্স ইউজ আমরা এটাতে দেখলাম। ভালো একটা ম্যাথ ছিল। সো এই টাইপের ম্যাথ তোমরা আশা করি সলভ করতে পারবা এখন, ঠিক আছে? এখন আসলে আমরা অন্য টপিকে যাই। সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ, যে সমীকরণটাকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ধরে থাকি, সেটা হচ্ছে আমাদের সেই পিভি সমান এনআরটি, যেটা আমরা অলরেডি ব্যবহার করে ফেললাম একবার। ওকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যখনই বিপদে তখনই আমরা এটা ব্যবহার করে থাকি। খুবই কাজের একটা সূত্র, পিভি সমান এনআরটি। ওকে, তো এই ধরনের গ্রাফও আসতে পারে পরীক্ষায় মাঝে মধ্যে, যে গ্রাফ নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দিছিলাম, একাডেমিকের ক্লাসে আমি দিছিলাম, সেই গ্রাফগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব পরবর্তীতে। তোমরা গ্রাফের কনভার্সনগুলো করে আমাকে দিবা। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে যে ঘনত্বের সাথে একটা সম্পর্ক আছে। ঘনত্বের সাথে তাপমাত্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে জাস্ট, যেহেতু কেমিস্ট্রির পোর্শন, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি স্ট্রেট, ρ1/T1 সমান ρ2/T2। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়, ρ1/ρ2 ইজ ইকুয়াল টু T1/T2। ওকে, এটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। সরি, আমি উল্টা করে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। তাপমাত্রা বাড়লে তো আমাদের ঘনত্ব কমবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘনত্বের সাথে সূত্র। ওকে, তাহলে এখন দেখো, তাহলে চাপের সাথে কি সম্পর্ক বের করা যায়? ডেফিনেটলি করা যায়। চাপের সাথে সম্পর্কটা হচ্ছে, দেখো, যখন তুমি যে কোনো দুইটার মধ্যে রিলেশন করবা, তখন কিন্তু 3 নাম্বারটা তোমার ধ্রুবক থাকতে হবে। যখন তুমি চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক বের করবা, তখন কিন্তু তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ T1 T2 সমান থাকবে। তখন সম্পর্কটা হচ্ছে এরকম, P1/P2 সমান ρ1/ρ2। এখানে আমাদের তাপমাত্রাটা কনস্ট্যান্ট, আর এখানে আমাদের প্রেসার কনস্ট্যান্ট ছিল। তাই হচ্ছে এই সম্পর্ক, যখন তাপমাত্রা কনস্ট্যান্ট তখন হচ্ছে এই সম্পর্ক। আচ্ছা, ওকে, তো এখন কিছু ইজি টপিক ম্যাথ আছে পিভি সমান এনআরটি দিয়ে, আমি এগুলোতে যাচ্ছি না। পিভি সমান এনআরটি ম্যাথগুলো নর্মালি ইজি হয়ে থাকে। আর একটা ইউজ তো একটু আগে মাত্র দেখলাম, সো এর চেয়ে আর বেশি কঠিন ইউজ এখানে নাই। আমার সামনে কোনো, মানে ভার্সিটিতে আসছে এরকম কোনো কঠিন প্রশ্ন নাই। এখন আমরা যে টপিকে যাব, সেটার নাম হচ্ছে গ্যাসের আণবিক তত্ত্ব, বা মলিকুলার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। গ্যাস যখন গতিশীল হয়, গ্যাসের অণুগুলো যখন গতিশীল থাকে, তখন সে কিছু সূত্র মেনে চলে। সেই সূত্রগুলো ডিরেক্ট আমরা মুখস্থ বসাবো এখন, সূত্রের প্রমাণ তো ডেফিনেটলি দেখবো না। আচ্ছা, ওকে, সো একটু দাঁড়াও। ওকে, ওকে, তো একদম শুরুতে গতিতত্ত্বের যে শুরুতে যে সূত্রটা আসে, সেটা হচ্ছে P ইজ ইকুয়াল টু 1/3mc²। কোনটা কি বোঝাচ্ছে সেটা লিখে দিচ্ছি, গতিতত্ত্ব। এবং অবশ্যই এটা আদর্শ গ্যাসের জন্য, বাট বাস্তব গ্যাসের জন্য আমরা ব্যবহার করে থাকবো। ওকে, সূত্রটা হচ্ছে PV ইজ ইকুয়াল টু 1/3mnc², যেখানে m হচ্ছে একটি অণুর ভর,
m হচ্ছে একটি অণুর ভর এবং n হচ্ছে অণুর সংখ্যা। সূত্রগুলার কোনটা কি বোঝায় জানা জরুরি এখানে। সো আমি যদি m আর n গুণ করে দিই তাহলে আমি নিশ্চয়ই টোটাল ভর পেয়ে যাব, তাই তো? টোটাল ভর যদি পেয়ে যাই তাহলে আমি তখন লিখতে পারি m ইন্টু n সমান m। তো এটা বলতে পারি আমি টোটাল ভর অথবা মোট ভর। আচ্ছা, তাহলে PV সমান লেখা যায় 1/3 ক্যাপিটাল M C স্কোয়ার, যেখানে C হচ্ছে গ্যাসের অণুর RMS বেগ, অর্থাৎ রুট মিন স্কোয়ার। C হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আচ্ছা, বলে দিলেও এটা, না বলে দিলেও এটা। আচ্ছা, তো এখন 1/3 MC স্কোয়ারটা লিখলাম। এখন এখান থেকে একটা সূত্র চলে আসে, সেটা হচ্ছে আমি যদি V দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে কি হবে দেখো ব্যাপারটা। P সমান তখন চলে আসবে 1/3। আমি যখন ভরকে আয়তন দ্বারা ভাগ করব নিশ্চয়ই আমি ঘনত্ব পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 1/3 রো সি স্কোয়ার। তো এটা কিন্তু আমাদের ইটসেলফ একটা সূত্র হয়ে গেল। তাহলে এখান থেকে একটা সূত্র চলে আসে, সুন্দর সূত্র চলে আসে যে গ্যাসের আণবিক বেগ সমান, সরি, গ্যাসের একটা অণুর যে বেগ CRMS, এটাকে কিন্তু আমরা CRMS বলছি। CRMS সমান কি হবে? রুট ওভার 3p ডিভাইডেড বাই রো। তো তোমার এটা মনে রাখা অথবা এটা মনে রাখা তোমার ব্যক্তিগত, তুমি যে কোনো একটা মনে রাখো। ওকে, CRMS, এখানে C হচ্ছে CRMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, তো এটা কিন্তু খুবই সুন্দর একটা সূত্র এবং পরীক্ষায় কাজে লাগে। CRMS সমান 3p ডিভাইডেড বাই রো, যেখানে p হচ্ছে চাপ, রো হচ্ছে ঘনত্ব, 3 হচ্ছে 3, রুট হচ্ছে রুট। আচ্ছা, ভেরি গুড। এখন এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে সাজাতে পারি। এটাকে আমরা আরেক ধাপ সাজিয়ে লিখতে পারি এইভাবে যে PV ইজ ইকুয়াল টু, দেখো এটা কিন্তু ভর এবং এটা কিন্তু আমাদের ভেলোসিটি। তো জিনিসটাকে হাফ mv স্কোয়ার করে ফেলতে পারলে ভালো হতো, সেটাই করতেছি আমরা। 1/3 ইন্টু হাফ mc স্কোয়ার। তো সেক্ষেত্রে হাফ যেহেতু লিখছি আমার অবশ্যই 2 দ্বারা গুণ করা উচিত ব্যালেন্স করার জন্য। তা হাফ mc স্কোয়ার হচ্ছে আমাদের গতিশক্তি চলে আসলো, টোটাল গতিশক্তি। ঠিক আছে, এটাকে লেখা যায় 2 ডিভাইডেড বাই 3 ইন্টু EK। তাহলে PV সমান 2/3 EK, এটা একটা সূত্র। আবার PV সমান nRT, এটাও আমরা জেনে থাকি। তো আমরা যদি ধরে নিই যে আমাদের গ্যাস হচ্ছে 1 মোল, 1 মোল যদি আমাদের গ্যাস থাকে, সেক্ষেত্রে আমরা PV সমান nRT এর জায়গায়, n এর জায়গায় তো 1 বসবে, তাহলে PV সমান RT বসিয়ে দিতে পারি। তো সেটা যদি বসিয়ে দেই, এই সূত্রটা তখন হয়ে যায়, এই যে এটা মাত্র যেটা লিখলাম, এই সূত্রটা তখন হয়ে যাবে ফর 1 মোল গ্যাস, এই সূত্রটা তখন হয়ে যাবে 2/3 EK ইজ ইকুয়াল টু RT। এবং সেটাকে সুন্দর মতো আমরা লিখতে পারি EK অর্থাৎ গতিশক্তি সমান 3/2 RT। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT। মজার ব্যাপার হচ্ছে 1 মোল গ্যাসে কি পরিমাণ অণু থাকে সেটা আমরা জানি। 1 মোল গ্যাস অণুতে কি পরিমাণ অণু থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, সেটা হচ্ছে 6.023 মেবি 10⁻23 না, নাকি জি 23? ভাই। তো ওকে, 23। তাহলে আমি যদি জানি যে এইটা হচ্ছে 1 মোল, 1 মোল গ্যাসের গতিশক্তি, তাহলে আমি নিশ্চয়ই এটা জানি যে 1 মোল গ্যাসে আমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে আমি যদি এই Na দ্বারা ভাগ করে দেই, আমি কিন্তু একটা অণুর গতিশক্তি পেয়ে যাচ্ছি এখান থেকে। অতএব এখান থেকে লেখা যায়, আমি কেন এইভাবে তোমাদেরকে ডিরাইভ করে করে দেখাচ্ছি, কারণ আমারও এগুলো মনে থাকে না। আমি অনেক বছর ধরে পড়াই, তাও এগুলো মনে থাকে না, তোমাদেরও মনে থাকবে না, তোমরাও এইভাবেই করতে হবে পরীক্ষার সময়। তো এই জন্য এইভাবে দেখাচ্ছি। তো খেয়াল করো, আমরা তাহলে ভাগ করে দিই যদি এনে দিয়ে, তাহলে হয়ে যাবে 1 মোলের গতিশক্তি যদি এটা হয়, এনে দ্বারা ভাগ করলে হয়ে যাবে, অথবা 6.02 10⁻23 দ্বারা ভাগ করলে হয়ে যাবে একটি অণুর গতিশক্তি। লিখতে পারি অতএব একটি অণুর ভাই এসব গতিশক্তি, তো ভাই জাহাঙ্গীরনগর এরকম বিষয় আসে ভাই। সেজন্যই সব জায়গাতেই আসে, জাহাঙ্গীরনগর না খালি সব জায়গাতেই আসে এই ধরনের ম্যাথ। তো ইকে তখন একটি অণুর গতিশক্তি আমি লিখবো কি, সেটা লিখবো 3/2 R ডিভাইডেড বাই NA ইন্টু টি। তো R ডিভাইডেড বাই NA হচ্ছে ইটসেলফ একটা ধ্রুবক, যেটাকে আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে থাকি বা বোল্টজম্যান ধ্রুবক। দূর বোল্টজম্যান
কনস্ট্যান্ট। চাইলে মনে রাখতে পারো, না চাইলে মনে রাখিও না। এবং সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি। তো তখন সূত্রটা হয়ে যায় আমাদের 3/2 kT। তাহলে একটি অণুর গতিশক্তি হয়ে যাচ্ছে 3/2 kT, যেখানে কে হচ্ছে এই যে ধ্রুবকটা। তো একটা অণুর গতিশক্তি যদি তুমি জানো, তাহলে নিশ্চয়ই 4টা অণুর গতিশক্তি তুমি বের করতে পারবা। এখন তোমার উপর এটা, তুমি কি এই সূত্র মনে রাখবা নাকি এই সূত্র মনে রাখবা? যে কোনোটা মনে রাখলেই তোমার চলবে। কিন্তু তুমি যদি 1 মোলের গতিশক্তি জানো, তুমি একটার গতিশক্তি বের করতে পারবা, বা তুমি যদি একটার গতিশক্তি জানো, তুমি যে কোনো সংখ্যকের গতিশক্তি বের করতে পারবা। বাট আমার মনে হয় এটা বেটার মনে রাখা। একটার জানলে যে কোনোটাই বের করা যাবে। জাস্ট 8 দ্বারা গুণ করে দিবা, তাহলে 1 মোলের গতিশক্তি পেয়ে যাবা। সরি, n দ্বারা গুণ করে দিবা, সরি। ওকে, তো আশা করি এই পর্যন্ত কারোই কিছু বুঝতে অসুবিধা নাই। 3/2 কেটে আসলো আমাদের। বাট এই যে আমরা কাজটা করলাম, এটা কিন্তু আমরা কোন ধরনের ইসের জন্য করেছি বলি, এটা আমরা এক পারমাণবিক অণুর জন্য করেছি। যেখানে এক পারমাণবিক অণু বলতে কি বোঝাচ্ছে, যে তার অণুতে পরমাণু একটাই, তাই তো? সো এটার ক্ষেত্রে আমার আনসার 3/2 কেটে আসে। ওকে, কিন্তু কাহিনী হচ্ছে আমার তো সবসময় এক পারমাণবিক গ্যাস নিয়ে কাজ করা লাগবে এমন না। আমাদের পরীক্ষায় দ্বিপারমাণবিকও চলে আসতে পারে, ত্রিপারমাণবিকও চলে আসতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কাহিনী কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, অথবা ইকুইপার্টিশন অফ এনার্জি। এই সূত্রটা আমাদের লাগবে কাজে লাগানো। ওকে, তো আশা করি এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় নাই। এটা আশা করি তোমরা সবাই বুঝো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। চারটা জিনিস। ওকে, এখান থেকে আরেকটা সূত্র কিন্তু আমরা মনে মনে চিন্তা করে ফেলতে পারি। এখান থেকে এই সিটা তো আমাদের সি আর এম এস, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু পিভি সমান যদি আমরা আর টি লিখতে পারি, তাহলে এটা কিন্তু হয়ে যায় এরকম, যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। সেটা কিন্তু আলাদা একটা সূত্র। তো দেখো, এক জায়গা থেকে কিন্তু অনেকভাবেই সূত্র বের করা যায় পছন্দ মতো। পিভি সমান আর টি লিখছি কেন? কারণ আমি জানি এখানে আমরা এক মূল বেগেস ব্যবহার করছি। তো এক মূলের জন্য যদি সূত্র এটা হয়, অনেক মূল হলে সেটার জায়গায় তুমি এন এর মান বসাই দাও, তখন তোমার পিভি এর জায়গায় আর টি না বসে তুমি এনআরটি বসাবা। এটা তো তুমি বুঝতেছই। ওকে, আচ্ছা, এই হচ্ছে সূত্র। তো সূত্র এখানে অনেকগুলোই আছে, চিপায় চাপায় অনেকগুলো সূত্র আছে, বাট মেইন সূত্র যেখান থেকে আমরা সবগুলো বের করে ফেলছি সেটা হচ্ছে আমাদের এই সূত্রটাই। তোমার যদি শুধুমাত্র এটা মনে থাকে, তুমি কিন্তু অটোমেটিক্যালি বাকি সবকিছুই মনে করতে পারবে, ঠিক আছে? বাট আমি তোমাকে এটা বলছি না যে এটা মুখস্থ রেখে বাকি সবগুলা পরীক্ষার হলে বসে বসে প্রমাণ করবা। সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। তো ভালো হয় যদি মুখস্থ রাখো। তো সেক্ষেত্রে এটা মুখস্থ রাখতে পারো, যেখানে একটা অণুর গতিশক্তি জানলে যে কোনো সংখ্যক অণুর 1 মোল 2 মোল 3 মোল 32টা 33টা যে কোনো সংখ্যক অণুর গতিশক্তি বের করতে পারবা। ওকে, এটা জানলে তোমার কাজে লাগবে। আর এটা মনে রাখতে পারো, সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3p বাই রো। এটা মনে রাখতে পারো যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম। ওকে, কোনো মেসেজ আসছে নাকি? আচ্ছা, একজন প্রশ্ন করছে, কেউ কি বলতে পারেন কি কি পড়ানো হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, আমি বলতে পারবো কি কি পড়ানো হয়েছে। আজকে থিওরি প্লাস ম্যাথ একসাথে চলতেছে, তো এই জন্য হয়তো একটু মনে হচ্ছে অনেক বেশি পড়াচ্ছি, বাট এখনো কিন্তু বেশি কিছু পড়াইনি। বয়েলের সূত্র পড়ালাম, চার্লসের সূত্র, ওগুলা পড়ানোর পরে আমরা কিছু ম্যাথ দেখলাম, ভার্সিটি কোশ্চেন সলভ করলাম, তারপরে আমরা গ্যাসের গতিতত্ত্বে চলে আসলাম। গতিতত্ত্বের মাত্র সূত্রগুলো লিখলাম, এখনো কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কোনো ম্যাথ করিনি। তো এখন আমরা যে ম্যাথটা করব, অবশ্যই আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। ওকে, তো সেখানে ম্যাথটা হচ্ছে কোথায় আসছে একটু দেখে নিই। এই ম্যাথটা আসছে বুয়েটে 2017-18 সালে, ঠিক আছে? এই ম্যাথটা সুন্দর ম্যাথ। তার আগে wait, হ্যাঁ, এটাই দিতে পারি, এটা ভালো ম্যাথ আছে, দেয়া যায় এটা। ওয়েট ফর এ ওয়াইল। প্রশ্নটা হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ? অর্থাৎ এটা চিন্তা করার কিছু নেই, আমরা গ্যাসের চার্টারে, আইডিয়াল গ্যাসের চার্টারে গ্যাসের অণুর বেগ বলতে আরএমএস ভেলোসিটি বুঝে থাকি। তাইলে প্রশ্নের মধ্যে আলাদাভাবে আরএমএস দেখে বা মূল গড় বর্গবেগ দেখে ভয় পাওয়ার কিছু নেই, তুমি সূত্র আরএমএস দিয়েই পড়ছো। ওকে, প্রশ্ন হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান। কত ডিগ্রি, ডিগ্রি এভাবে লিখে দিই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি কালে একটু চিকন করতে হবে মনে হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আরএমএস ভেলোসিটি -100 ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেন অণুর আরএমএস ভেলোসিটি সমান হবে। সিম্পল একটা ম্যাথ, যে সূত্র বসাবে আনসার বের করবা। করে ফেলো। আচ্ছা, আনসার দুইটা চলে আসছে মেবি। সি, আচ্ছা আনসার হচ্ছে 2495, দুজনেরই আছে 2495। আচ্ছা, কুশন দিছে আর নাদিম দিছে। আনসারটা একটু বেশি, আমার এখানে যে আনসার আছে সেটা হচ্ছে 2768, তোমাদের একটু কম। দেখি কি সমস্যা। দেখো, আরএমএস ভেলোসিটি যে সূত্রটা, সি আরএমএস যে সূত্রটা, সেটা হচ্ছে মাত্র আমরা দেখছি, সেটা হচ্ছে 3RT/m, যেখানে m হচ্ছে আণবিক ভর। ওকে, তো যেহেতু অক্সিজেনের যা হাইড্রোজেনেরও তা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা হচ্ছে অক্সিজেনেরটা বের করতে হবে আর হাইড্রোজেনেরটা দেয়া আছে, ঠিক আছে। আমি এটা নিয়ে করে আসি যে প্রশ্ন অনুযায়ী আমাদের হিসাব হচ্ছে 3RT, টি বলতে এখানে বলবো আমরা অক্সিজেনের তাপমাত্রা, ডিভাইডেড বাই আণবিক ভর অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু, হাইড্রোজেনের ক্ষেত্রে সেম কথা, 3RT, তখন লিখবো আমরা হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর। ওকে, রুট তো উভয় জায়গা থেকে উঠে যাবে স্বাভাবিকভাবেই, দুই জায়গা থেকে আর কাটা যাবে। তাই দেখো, 3 কাটা যাচ্ছে, আর কাটা যাচ্ছে, স্কোয়ার করলে রুটও উঠে যাচ্ছে, তাহলে কি থাকলো, TO2, যেটা আমাকে বের করতে হবে। MO2 কত, MO2 হচ্ছে আমরা লিখতে পারি 32। ওকে, তুমি কেজি পার কিলোমোল লেখো অথবা খালি 32 লিখে বসে থাকো, কোনো কিছু আসে যায় না, কারণ দুই সাইডেই এটা গুণ আকারে আছে। ঠিক আছে, এখানে লেখো অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে 2, আর উপরে হচ্ছে TH2 কত, হাইড্রোজেনের তো TH2 হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, তা আমরা এখানে পাচ্ছি 173। তো এখানে তুমি 173 বসাও। ঠিক আছে, তো এখান থেকে তুমি TO2 কত পাচ্ছ, 173 ইন্টু 32 ডিভাইডেড বাই 2, তাহলে 173 ইন্টু 16, কত আসে আনসার বলো তো? ভূষণ এবং নাদিম, তোমরা দুজনেই করছো, আনসারটা কত আসে বলো? আনসার আছে কেলভিনে। নাদিম, তুমি ডিগ্রিতে বলার দরকার নাই, তো এটা কেলভিনের হিসাব। আনসার হচ্ছে 2768 কেলভিন। ওকে, এই হচ্ছে হিসাব। তো ইজি ম্যাথ, খুব বেশি কঠিন না, জাস্ট এই যে সূত্রটা এটা মনে থাকতেই চলবে। আচ্ছা, তো এরকম সামনে আরো তোমরা ম্যাথ পাবা, যেগুলো সলভ করতে করতে তোমাদের সামনে আসবে।
আমি জাস্ট একটা ম্যাথ সলভ করে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা টপিক দেখব। টপিকটার নাম হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি। ওকে, সেটা দেখার আগে আমাদের আরেকটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে গড় মুক্ত পথ, যেটার আমরা ডেরিভেশন দেখবো না, যা সূত্রটা মাথায় মুখস্থ রাখবো, যে সূত্রটা আসলে কোনটা। সূত্র একটাই গড় মুক্ত পথের, ঠিক আছে? এবং তোমরা পরীক্ষায় কোনটা ব্যবহার করবা বলে দিই। পরীক্ষায় ব্যবহার করবা 1/√2 পাই সিগমা স্কোয়ার এনটাই ব্যবহার করবা, এটাই গ্রহণযোগ্য সূত্র। তো গড় মুক্ত পথ শুরু করার আগে বলে দিই যে কাহিনী আসলে কোন জায়গায়। গড় মুক্ত পথ হচ্ছে একটা পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলো থাকে, গ্যাসের অণুগুলো তো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করতে থাকে। সো একটা অণু যদি চিন্তা করি, এই অণুটা তার চলার পথে অনেকবার ধাক্কা খায়। তো এই সবুজ রঙের অণুটা তার চলার পথে অনেকগুলো অণুর সাথে, লাল রঙের অণুগুলোর সাথে ধাক্কা খাবে, এই যে এইভাবে। তারপরে মনে করি এখানে আসবে, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, মনে করো এইভাবে। তার যে চলার পথ, সেখানে সে এখানে আসলো, একটা ধাক্কা খেলো, তারপরে মনে করো সে এদিকে আসলো, ধাক্কা, এটা সোজা রাস্তা হবে, এইদিকে যাবে। তারপরে মনে করো এদিকে আসলো, তারপরে এদিকে আসলো। এই যে সে ধাক্কা টোটাল কয়টা খেলে দেখো তো। এই হচ্ছে একটা ধাক্কা, প্রথম ধাক্কা। এই হচ্ছে সেকেন্ড ধাক্কা, থার্ড ধাক্কা, ফোর্থ ধাক্কা, ফিফথ ধাক্কা। এই যে ফিফথ ধাক্কা পর্যন্ত সে টোটাল অতিক্রান্ত রাস্তা মনে করে S1, S2, S3, S4, S5। টোটাল কয়টা? 5টা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সংঘর্ষ। আচ্ছা, সংঘর্ষগুলোকে আমি এইভাবেই লিখি, এটা বেটার হবে মনে হচ্ছে। একটু ওয়েট করবো, সুন্দর মতো মুছে ফেলি, তাহলে কাজে লাগবে। ওকে, এই হচ্ছে প্রথম সংঘর্ষ। আরে লেখা ওঠে না কেন? প্রথম সংঘর্ষ, দ্বিতীয় সংঘর্ষ, তৃতীয় সংঘর্ষ, চতুর্থ সংঘর্ষ, পঞ্চম সংঘর্ষ। তাহলে 5টা সংঘর্ষে টোটাল সে কি পরিমাণ রাস্তা অতিক্রম করছে? এই যে S1 পরিমাণ, S2 পরিমাণ, S3 পরিমাণ, S4 পরিমাণ, S5 পরিমাণ। অর্থাৎ এই যে S1 প্লাস S2 প্লাস আপ টু S5 পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সে মুক্ত ছিল। দেখো, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত সে কিন্তু মুক্ত ছিল। পরবর্তীতে প্রথম সংঘর্ষের পরে S2 রাস্তা পর্যন্ত সে কিন্তু মুক্ত ছিল। তো এই যে যতগুলো পরিমাণ জায়গা সে মুক্ত ছিল, সেই জায়গাগুলো যোগ করে দেব দৈর্ঘ্য, ডিভাইডেড বাই টোটাল ধাক্কা সংখ্যা। 5টা ধাক্কা তারা এই রাস্তা অতিক্রম করতে খাইতে হয়েছে। তাহলে এটার নামই হচ্ছে গড় মুক্ত পথ, এবং সেটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে গড় মুক্ত পথের, যে সিগমা ইজ ইকুয়াল টু, একটু ওয়েট করবো। ওকে, সূত্রটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 পাই, কখনো এ বলে কখনো সিগমা বলে, ইসাক স্যারের বই ওটা এ দিছি, তো আমিও এ দিচ্ছি, পাই এ স্কোয়ার্ড ইন্টু এন। ওকে, তো খেয়াল করো এখানে, এখানে এ হচ্ছে একটা অণুর ব্যাস। অণুর ব্যাসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কেন? কারণ অণুর ব্যাস যত বড় হবে, ধাক্কার পরিমাণ তত বাড়তে থাকবে। আর ধাক্কার পরিমাণ যত বাড়তে থাকবে, মুক্ত পথের সংখ্যা কমতে থাকবে। নিশ্চয়ই এটা বুঝতেছো? অণু যত বড়, সে কিন্তু তত বেশি ধাক্কা খাবে। ধাক্কা যত বেশি খাবে, মুক্ত পথের সংখ্যা কমে যাবে না? এই যে এই পর্যন্ত গিয়ে সে একটা ধাক্কা খেয়ে গেল, এই পর্যন্ত আসার পরে সে ধাক্কা খেয়ে গেল, তাহলে কিন্তু তার মুক্ত পথের পরিমাণ কমে যাচ্ছে। এবং সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যাসের সাথে আমাদের মুক্ত পথের সম্পর্কটা বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আর বাকি সবগুলো নিশ্চয়ই বুঝতেছো। আর এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, সরি চার্জের সংখ্যা আর কি, একক আয়তনে। তো এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। ওকে, এই হচ্ছে তোমার সূত্র। এখন একটা প্রশ্ন দিই, প্রশ্নটা সলভ করো। সূত্র কিন্তু দুইটা। এটা যে তোমার একদমই কাজে লাগবে না ব্যাপারটা এরকম না, এটাও তোমার কাজে লাগবে, এবং এটা তো ডেফিনেটলি কাজে লাগবে। দুইটাই মাথায় রাখা লাগবে তোমার কনসেপচুয়ালি। ওকে, প্রশ্নটা হচ্ছে, একটি, মনে করো একটা পাত্র, একটা পাত্রের টোটাল 20টা গ্যাস অণু আছে। ঠিক আছে? টোটাল গ্যাস অণু হচ্ছে 20টা। একটা পাত্রের মধ্যে টোটাল গ্যাস অণু আছে 20টা, 20টি
গ্যাস অণু। ওকে, এই অণুগুলোর মধ্যে 6টি গ্যাসের অণুর 6টি অণুর বেগ প্রত্যেকটার 4 মিটার পার সেকেন্ড করে। 4টা অণুর বেগ প্রত্যেকটার 3 মিটার পার সেকেন্ড করে। 3টি অণুর বেগ 2.5 মিটার পার সেকেন্ড করে। দেখো 6 4 10 আর 3 13। ওকে, আরও থাকে 5টা, তাহলে 5টি অণুর প্রত্যেকটার বেগ 2 মিটার পার সেকেন্ড বেগে, আর বাকি থেকে করে 2টা, 18টা তো হয়ে গেল, এখন 2টা 20টা হয়ে গেল। তো 2টা অণুর বেগ 1 মিটার পার সেকেন্ড করে। প্রশ্ন হচ্ছে অণুগুলোর গড় বেগ কত আর গড় বর্গবেগের বর্গমূল কত? নিশ্চয়ই বুঝতে পারছো কাহিনী কি। গড় বেগ কিভাবে করবা? 6টা অণুর বেগ 4 মিটার পার সেকেন্ড করে, তুমি লিখবা 6 ইন্টু 4 প্লাস 4টা অণুর বেগ 3 মিটার পার সেকেন্ড বেগে, তুমি লিখবা 4 ইন্টু 3। এরকমভাবে 3 ইন্টু 2.5, 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1। তাহলে টোটাল তোমার অণু কয়টা? 6 যোগ 4 যোগ 3 যোগ 5 যোগ 2 যোগ করলে কত হয়? 20 হয়। তো ডিরেক্ট 20 লিখে দাও। এটা হচ্ছে তোমার ভি এভারেজ, তোমার গড় বেগ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় গড় বর্গবেগের বর্গমূল, অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি কত, তো সেটাকে আমরা এইভাবে লিখবো সি আর এম এস। এটাকে আমরা সি দিয়ে লিখি, সি এভারেজ। তো তখন জাস্ট কিছুই হবে না, রুট থাকবে আর ভিতরে বেগের সাথে শুধুমাত্র বর্গ থাকবে। রুট মিন স্কোয়ারটা আমরা তো স্কোয়ার করে তারপরে রুট করবো। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 স্কোয়ার, এরকমভাবে শেষমেশ 2 ইন্টু 1 স্কোয়ার, আর নিচে ওই যে 6 যোগ 4 যোগ এটা করে করে যে 20 আসে, 20টা বসাই দিবা। তো এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো একটা জিনিস, এটা আসতে পারে। ঠিক আছে, তো গড় মুক্ত পদ দিয়ে আসলে কঠিন প্রশ্ন বলতে আসলে তেমন কিছু নাই। গড় মুক্ত পদের সূত্র তো এইটাই যে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন অথবা পাই এ স্কোয়ার এন। তো এই টপিকের ক্ষেত্রে তোমার চ্যালেঞ্জ একটাই, সূত্রটা মুখস্থ রাখা। তো এছাড়া আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না, আর কোনটা কি বুঝে সেটা মনে রাখা। আদারওয়াইজ এই টপিকটা খুব একটা বেশি কঠিন না, এটা পারবা। আচ্ছা, ক্লাস কি আজকে 7টায় শুরু করছিলাম না? তাহলে চলুক। এরপরে যে সূত্রটা আমরা দেখবো সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি বা ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। এটা অনেক ইম্পর্টেন্ট। বা শক্তির সমবিভাজন নীতি। ওকে, আমরা এখানে তো এই সূত্রের প্রমাণ নিয়ে কথাবার্তা বলবো না, ডেফিনেটলি না। তো সেখানে শক্তির সমবিভাজন নীতি পড়ার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা নামে একটা কনসেপ্ট আছে, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। স্বাধীনতার মাত্রা ইংলিশ হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। সো ওইটা আমাদের আলোচনা করা দরকার। তো এইটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। ইন জেনারেল স্বাধীনতার মাত্রা বলতে সেটাই বোঝায় যে একটা বস্তুকণা বা কোনো একটা অণু সে কতভাবে চলতে পারে বা তার গতিপথকে কয়টা ডাইমেনশনে ভাগ করা যায়, এরকম একটা কথা। ধরো আমাদের যদি একটা অণু বা ধরো একটা গাড়ি, সে ফর একদম একটা গাড়ি বললাম, একটা গাড়ি যদি একটা সোজা রাস্তা দিয়ে চলে, তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 1, কারণ সে শুধুমাত্র একটা অ্যাক্সিস বরাবরই চলছে। কিন্তু এই সেম গাড়িটাই আমি যদি একটা মাঠে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু তার গতিপথটা আর 1 ডাইমেনশনাল থাকে না। সে কিন্তু ইচ্ছা করলে 2 ডাইমেনশনালি মুভ করতে পারে। ওকে, এই যে এইভাবে। এখন নিশ্চয়ই তার গতিপথটা আর 1 ডাইমেনশন থাকবে না, সে কিন্তু চাইলেই এইদিকে যেমনি ইচ্ছে চলতে পারে। তো এখন তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। নিশ্চয়ই বুঝতে পারছো কাহিনী। এখন আমি যদি বলি একটা বদ্ধ ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে
এই রুমের ভেতরে যদি মনে করে একটা পোকা আছে, তো নিশ্চয়ই বুঝতে পারছো পোকাটা ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, আবার উপরে উঠতে পারে। তো এইভাবে তো সে চলাফেরা করতে পারে। তার গতিপথটা কিন্তু আর একটা ডাইমেনশনের মধ্যে আবদ্ধ না, দুইটার মধ্যে আবদ্ধ না, তার গতিপথটা এখন তিনটা ডাইমেনশনে আবদ্ধ। ওকে, তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে স্বাধীনতার মাত্রা। ওকে, তো এখন স্বাধীনতার মাত্রা যে তিনটাই থাকবে এমন না। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে তিনটা, কারণ তার মাত্রা তিনটা থাকে। ঠিক আছে, তো এক পারমাণবিক গ্যাস যেগুলো হয়, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, এগুলা, তো এক পারমাণবিক যে গ্যাস থাকে অথবা গ্যাসের অণু থাকে, সেগুলার ডিগ্রিস অফ ফ্রিডমকে আমরা নর্মালি স্মল এফ দ্বারা প্রকাশ করে থাকি। সেগুলোর ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 3, কারণ সে এই তিন ডাইমেনশনেই ফ্রিলি মুভ করতে পারে। কিন্তু যখন আমাদের হিসাবটা চলে আসে দুই পারমাণবিক অণুর ক্ষেত্রে, যখন আমাদের অণুটা দুই পারমাণবিক হয়ে যায়, যেটা হচ্ছে ম্যাক্সিমাম আদর্শ গ্যাস দ্বিপারমাণবিক, সেক্ষেত্রে হিসাব করবে একটু ভালো করে। তিনটা ডাইমেনশনের মুভমেন্ট তো তার আছেই, সে তো চাইলেই এদিকে যেতে পারে, সে তো চাইলে, আচ্ছা হিসাবটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে তিনটা ডাইমেনশন মনে করো। এটা হচ্ছে সে এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের মনে করো ওয়াই এক্সিস, এবং এটা হচ্ছে আমাদের জেড এক্সিস। তো আমাদের যে অণুটা আছে, মনে করো অণুটা সেটা তো দুই পারমাণবিক অণু, তাই তো? এইভাবে আছে মনে করো সে, যেটাকে আমি এইভাবে অবস্থান দিই, তাহলে ইজিলি বুঝতে পারবা। মনে করো সে এইভাবে আছে। এই হচ্ছে দ্বিপারমাণবিক একটা অণু। তার মুভমেন্টটা কিন্তু এইভাবেও হতে পারে, আবার জেড এক্সিসের সাপেক্ষে সে এইভাবেও ঘুরতে পারে। সে কিন্তু চাইলেই, খেয়াল করবা, সে কিন্তু চাইলেই এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতে পারবে না। ঠিক আছে, কারণ সে তো একটা মানে দুইটা পরমাণুর মিশ্রণে একটা অণু, সে কিন্তু চাইলেই এই রোটেশনে যেতে পারবে না। তো তার ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল মুভমেন্টও তার কাছে আছে। সে কিন্তু ইচ্ছা করলেই পুরা স্ট্রাকচারটা কিন্তু ইচ্ছা করলেই এক্স এক্সিস বরাবর যেতে পারে, ওয়াই এক্সিস বরাবর মুভ করতে পারে, জেড এক্সিস বরাবর মুভ করতে পারে। এই তিনটা ডাইমেনশন তো তার জন্য আছেই বরাদ্দ। এই যে এফ ইজ ইকুয়াল টু 3 লিনিয়ার মুভমেন্টের জন্য বা তিনটা ডাইমেনশনের মুভমেন্টের জন্য তার যে স্বাধীনতার মাত্রা, সেটা তো তার কাছে বরাদ্দ আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার যে ঘূর্ণন গতির যে ব্যাপারটা আসবে, ঘূর্ণন গতির যখন ব্যাপারটা আসবে, তখন কিন্তু সে শুধুমাত্র জেড এক্সিস সাপেক্ষে ঘুরতে পারে এবং ওয়াই এক্সিস সাপেক্ষে ঘুরতে পারে। সে কিন্তু এক্স এক্সিস সাপেক্ষে ঘুরতে পারে না। তো সেক্ষেত্রে তার কিন্তু এক্স এক্সিস সাপেক্ষে তার যে ঘূর্ণন, সেটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তাহলে তার নতুন দুইটা স্বাধীনতার মাত্রা এড হলো। এই হচ্ছে একটা স্বাধীনতার মাত্রা, এই হচ্ছে আরেকটা স্বাধীনতার মাত্রা। তাহলে টোটাল স্বাধীনতার মাত্রা হচ্ছে, রৈখিক মাত্রা হচ্ছে তিনটা, আর ঘূর্ণন গতির মাত্রা হচ্ছে দুইটা। তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। এক পারমাণবিক গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 3 + 2 = 5। ওকে, থ্রি পারমাণবিক ক্ষেত্রে কাহিনী কি? থ্রি পারমাণবিক ক্ষেত্রে কাহিনী হচ্ছে, এটা বোঝাতে গেলে আমার আবার থ্রি ডাইমেনশনে যাওয়া লাগবে। আমি এখন আর যাওয়ার ইচ্ছা নেই, জাস্ট এটা মুখস্থ রাখা আপাতত, যে তিনটা ডাইমেনশন যখন চলে আসবে, অর্থাৎ আমরা যখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলবো, সরি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু থ্রি পারমাণবিক হলেও তার তার স্ট্রাকচারটা কি লিনিয়ার না, এরকম না, তাই তো? কার্বন ডাইঅক্সাইড এরকম তো, তার বন্ধন কোণটা 180 ডিগ্রি, এরকম না? দাঁড়াও, কে জানে মেসেজ দিছে আমারে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যেহেতু এরকম, তার মুভমেন্টটা কিন্তু, তার ক্ষেত্রেও কিন্তু মাত্রা ওই 5টাই থাকবে। ঠিক আছে, কিন্তু কিছু অণু আছে যেগুলা আসলে একটু অন্যরকম, যেগুলো হচ্ছে মনে করে যে বলতে পারি এক্সাম্পল হিসেবে H2O। ঠিক আছে, সে কিন্তু আর কার্বন ডাইঅক্সাইডের মতো লিনিয়ার না, বা একটা রেখা বরাবর না, সে কিন্তু এরকম থাকে H2O। তো এখানে অনেক হাবিজাবি হিসাব নিকাশ আছে। যদি আমাদের মানে তিনটা পরমাণু থাকে, সেক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা হয়ে যায় 6টা। ওকে, মানে এক্সট্রা একটা এড হয় মাত্রা। এখানে একটা সূত্রও আছে, খুবই ভালো একটা সূত্র আছে, সূত্রটা আমি বলতেছি একটু পরে। তো এখানে এটা বলে দিই যে দ্বিপারমাণবিক যত গ্যাস অণু আছে, এখানে এক্সাম্পল দিয়ে দিই। এটার এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এইরকম, অথবা হাইড্রোজেন। এই গ্যাসগুলোর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, আর স্বাধীনতার মাত্রা 3 কোনগুলার,
যেগুলো হচ্ছে এক পারমাণবিক গ্যাস, যেমন তুমি বলতে পারো হিলিয়াম, নিয়ন, আর্গন মেবি গ্যাস নাকি গ্যাস জানিও না আমি, আর্গন ধরে নাও। ওকে, তাইলে আচ্ছা, তাহলে আশা করি বুঝে গেলাম যে আমাদের হ্যাঁ নাদের এটা ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের এফ সমান 7, ওয়েট আচ্ছা, তো এটা আমার একটু দেখতে হবে নাদেল, এটা দেখে আমি ক্লিয়ার করব, ঠিক আছে? এটা আমি দেখে ক্লিয়ার করতেছি, কারণ এই স্ট্রাকচার নিয়ে আমার কিছু কনফিউশন আছে, কনফিউশন ক্লিয়ার হওয়ার পরে আমি ক্লিয়ার করতেছি। এটা 3 ডাইমেনশনে আমার একটু নিজেই ফিল নিতে হবে, তারপরে বোঝাতে হবে এটা, ঠিক আছে? সমস্যা নেই এটা। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট এটা মাথায় রাখো যে দ্বিপারমাণবিক যদি হয়ে থাকে সেটাতে কোনো সন্দেহ নাই, এটা আমার মাত্রা থাকবে 5টা, আর যদি এক পারমাণবিক হয়ে থাকে মাত্রা থাকবে 3টা। ত্রিপারমাণবিক হলে কাহিনী থাকে, ক্ষেত্র বিশেষে এটা 6ও হতে পারে 7ও হতে পারে। ওকে, 6ও হতে পারে 7ও হতে পারে। সবগুলোতেই এই 3টা কিন্তু থাকবেই, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে কে কতটুকু স্বাধীনতা পাচ্ছে, সেক্ষেত্রে ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কোনোটা এক্সট্রা 3টা পায়, আর ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কোনোটা এক্সট্রা 4টা পায়। তো সেক্ষেত্রে এড হবে আর কি। তো সেটা নিয়ে আমি আলোচনা করবো পরবর্তীতে, আপাতত আমরা ওই ডিটেলে যাচ্ছি না। তো খেয়াল করে এখন এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা ও গ্যাসের দুইটা আপেক্ষিক তাপের অনুপাতের মধ্যে সম্পর্ক। সিভি এবং সিপি নামে দুইটা কনসেপ্ট ছিল আমাদের তাপগতিবিদ্যায়, যদিও আজকের ক্লাসে তাপগতিবিদ্যার অনেকটাই চলে আসছে, যেহেতু চলে আসছে পড়ে ফেলি, কিছু করার নেই, তোমরা তো পড়ছো এগুলো। আচ্ছা, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো লিখবো এখানে এফ ও সিপি সিভি এর সম্পর্ক, ঠিক আছে? এফ এবং সিপি সিভি এর মধ্যে সম্পর্ক। ওকে, তো এফ হচ্ছে আমাদের স্বাধীনতা মাত্রা, এটা কিন্তু কম্পাঙ্ক না, এটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। ওকে, তো এফ এবং সিপি সিভি এর মধ্যে সম্পর্ক। সিপি নিশ্চয়ই মনে আছে, সিভি নিশ্চয়ই মনে আছে, এটা ছিল আপেক্ষিক তাপ, ঠিক আছে? মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ একটা এক মোল গ্যাসের তাপমাত্রা, 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপ প্রয়োজন হয়, অর্থাৎ জিনিসটা ছিল এরকম, তাপ ডিভাইডেড বাই মোল ইন্টু টেম্পারেচার ইন কেলভিন। মেইন সূত্র ছিল এটা। যখন আমরা চাপ কনস্ট্যান্ট রাখবো তখন সেটার নাম হয়ে যাবে সিপি, যখন আমরা আয়তন কনস্ট্যান্ট রাখবো সেটার নাম হয়ে যাবে সিভি। মেইন সূত্র কিন্তু সেমই, কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি থাকতে এইভাবে, বা ডিটি থাকতো, ঠিক আছে? অথবা এটাকে এইভাবে লেখা যায় ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, আর নিচে এন থাকলো। ওকে, এটাকে এইভাবেও লেখা যায়। এখন চাপ কনস্ট্যান্ট থাকলে সেটা সিবি, অথবা এটাকে এইভাবে না লিখে অর লিখে ফেলি, আয়তন যদি কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে সিবি। আচ্ছা, রাখলাম এটাকে এইভাবে। তা আমরা ওকে, তো দেখো আমার যদি স্বাধীনতার মাত্রা একটা গ্যাসের প্রতিটা অণুর স্বাধীনতার মাত্রা যদি এফ হয়, দেখো একটা গ্যাসের প্রত্যেকটা অণুর, আমরা তো একটা অণু নিয়ে চিন্তা করতেছিলাম, কিন্তু আমাদের তো একটা গ্যাসে একটা অণু থাকে না, অনেকগুলো অণু থাকে। তো প্রত্যেকটা অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে এফ। তাহলে আমরা যদি 1 মোল অণু নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, অথবা 1 গ্রাম অণু নিয়ে চিন্তা ভাবনা করি, তাইলে 1 মোলই বলে দিই, 1 মোল অণুতে স্বাধীনতার মাত্রাটা হলো কতটুকু, এন এ ইন্টু এফ, ঠিক আছে? প্রত্যেকটা অণুর যদি এফ হয় তাহলে এন সংখ্যক অণুতে, অথবা অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে, অথবা 1 মোল অণুতে
স্বাধীনতার মাত্রা হচ্ছে Na ইন্টু এফ। রাখলাম এটাকে এইভাবে। আচ্ছা, এখানে Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যে একটু আগে পড়ছিলাম 3/2 কেটি, এই জিনিসটা একটু ভাঙানো লাগবে এখানে। প্রত্যেকটা স্বাধীনতা মাত্রা, ঠিক আছে, প্রত্যেকটি স্বাধীনতার মাত্রায়, কালার চেঞ্জ করে দাও, প্রত্যেকটি স্বাধীনতার মাত্রায়, এটাই কিন্তু শক্তির সমবিভাজন নীতি, যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় কি পরিমাণ শক্তি বরাদ্দ থাকবে। তাহলে প্রত্যেকটি স্বাধীনতার মাত্রায় শক্তির পরিমাণ হাফ কেটে। এই জন্য খেয়াল করবো আমরা যখন এক পারমাণবিক গ্যাস নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে কিন্তু মাত্রা ছিল 3টা। যেহেতু প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি কতটুকু করে থাকে, হাফ কেটি, সেজন্য কিন্তু আমাদের আনসারটা আসছিল 3/2 কেটি। কারণ প্রত্যেকটা মাত্রায় যদি হাফ কেটি করে থাকে, ওই যে আমরা একটু আগে প্রুফ করছিলাম যে একটা অণুর গতিশক্তি 3/2 কেটি। কেন 3/2 কেটি আসছিল? কারণ এখানে 3টা হাফ কেটি আছে। কেন? কারণ এখানে 3টা মাত্রা ছিল, এফ সমান 3 ছিল তখন। তাহলে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি যদি হাফ কেটি হয়, তো আমার যদি স্বাধীনতার মাত্রা থাকে স্মল এফ পরিমাণ, তাহলে সেই অনুযায়ী তার টোটাল শক্তি থাকবে। ওকে, তো আমরা বলবো এখন অতএব অতএব 1 গ্রাম অণু, অর্থাৎ এটাকে আমরা 1 মোল বলতে পারি। 1 মোলে মোট শক্তি। ভালো করে খেয়াল করবে, জিনিসটা কিন্তু ঐকিক নিয়মই, ঠিক আছে। 1 মোলে স্বাধীনতার মাত্রা টোটাল কতটুকু? Na ইন্টু এফ পরিমাণ। তাইলে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি যদি হাফ কেটি হয়, এই পরিমাণ স্বাধীনতার মাত্রায় শক্তি কি পরিমাণ হবে? জাস্ট ঐকিক নিয়মের মতো গুণ করে দাও, আমরা তখন পাবো E ইজ ইকুয়াল টু হাফ কেটি ইন্টু Na ইন্টু এফ। ঐকিক নিয়ম, জাস্ট প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় এতটুকু, নির্দিষ্ট সংখ্যক স্বাধীনতার মাত্রায় জাস্ট 2টা গুণ করে দাও, পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের শক্তি টোটাল। এখন খেয়াল করে দেখো, আমরা যদি কে এবং এন এ গুণ করে দিই, মনে আছে কে আর কে কে ছিল আমাদের বোল্টজম্যান ধ্রুবক, তাহলে কিভাবে পাইছিলাম সেটা? আর ডিভাইডেড বাই এন এ সমান আমাদের কে ছিল। তাহলে এখান থেকে আমরা যদি কে ইন্টু এন এ গুণ করে দিই, আমরা কিন্তু আর পাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখো কে আর এই যে কে আর এই যে এন এ, আমি যদি গুণ করে দিই আমি পাচ্ছি আর। তাহলে সূত্রটা কিন্তু এরকম হয়ে যায়, হাফ আর টি ইন্টু এফ। তাহলে এটাকে একটু সুন্দর করে এভাবে লিখি, হাফ ইন্টু এফ আর ইন্টু টি। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। এটা হচ্ছে 1 মোল গ্যাসের শক্তি। 1 মোল গ্যাসের শক্তি হচ্ছে হাফ এফ আর টি। আচ্ছা, এখন আমরা স্থির আয়তনে, এই যে বলছিলাম সিপি অথবা সিপি যেটাই বলো না কেন, সূত্র কিন্তু এটাই, যে ডি কিউ ডিভাইডেড বাই এনডিটি। এখন আমরা ধরে নিচ্ছি আমাদের তাপটা আসলে গতিশক্তি দিয়ে কিন্তু তাপ শক্তি উৎপাদন হয়, তাই তো? তো আমরা ধরে নিব এখানে যে আমরা কিউ এর জায়গায় ই নিয়ে কাজ করব। এই যে এখানে লিখছিলাম ডি কিউ ডিভাইডেড বাই দ্য ওয়ে, আমার যদি 1 মোল নিয়ে কাজ করি তখন কিন্তু আমার এনের জায়গায় 1 বসবে, তাই না? 1 মোল নিয়ে কাজ করলে n ইজ ইকুয়াল টু 1 হলে তখন আমরা লিখব সিপি বলো অথবা সিবি বলো, তখন তোমার সূত্র হয়ে যাবে ডিকিউ বাই ডিটি। ওকে, তাহলে আমাদের যে তাপটা, ওকে, ধরে নাও আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? একটা মজার জিনিস খেয়াল করো, সিবি। লেকচারটা একটু হয়তো মানে কঠিন হয়ে যাচ্ছে, বাট রেকর্ড দেখলে আশা করি বুঝবা, খেয়াল করবা। এবং কিছুটা তো তাপগতিবিদ্যা চলে আসছে এখানে। আমরা একটা শুধু জানি তাপগতিবিদ্যা, যে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। যখন আমরা কি নিয়ে কথা বলতেছি? আমরা যখন স্থির আয়তনে মুড়ার আপেক্ষিক তাপ নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমাদের আয়তনটা কনস্ট্যান্ট। আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু আমার পিডিবি সমান কি আসবে? 0 আসবে। তখন আমরা বলতেই পারি যে আমি তাপের পরিবর্তন যে পরিমাণ ঘটাবো, আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে সেই পরিমাণ ঘটবে। আর নিশ্চয়ই এটা জানো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কিন্তু টেকনিক্যালি গতিশক্তির পরিবর্তন, তাই তো? গতিশক্তির পরিবর্তনের কারণেই তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। তাহলে আমরা সেখানে ডিইউ এর জায়গায় অথবা ডিকিউ এর জায়গায় আমরা ডিই লিখে দিতে পারি। এই স্বাধীনতা আমাদের এটলিস্ট আছে। তো আমরা এটাই করবো এখন, ডিকিউ এর জায়গায় আমরা ডিই বসিয়ে দিব। তা আমরা ওকে, আচ্ছা, সো খেয়াল করো এখন আমরা লিখতে পারি এখন, যদি আমাদের একক আয়তনে, সরি স্থির আয়তনে যদি মোলার আপেক্ষিক তাপের সূত্রে আমরা যাই, সেক্ষেত্রে আমি লিখতে পারি সিভি, সিভি ইজ ইকুয়াল টু, লিখা যায় ডিকিউ বাই ডিটি। ছিল তো, কারণ আমরা কথাই বলছি 1 মোল গ্যাস নিয়ে। নর্মালি আমাদের সূত্র ছিল ডিকিউ ডিভাইড বাই এন ডিটি, কিন্তু
আমরা যেহেতু এক কোণ নিয়ে কথা বলছি সেহেতু আমরা লিখতে পারি এখানে dq/dt। আর যেহেতু আমরা বলছি তাপ আয়তন কনস্ট্যান্ট, তার মানে PdV 0, তাহলে dq সমান du, আর du মানে যে পরিমাণ তাপ পরিবর্তন হচ্ছে সেটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান আমরা ধরে নিতে পারি গতিশক্তির পরিবর্তন। সো আমরা সিম্পলি এখানে বলতে পারি dq সমান dE ডিভাইডেড বাই dt। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখানে একটু ছোট করে লিখে দিব v, মানে আমাদের ভিটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভালো করে, আমরা একটু আগে যে সূত্রটা প্রমাণ করেছিলাম, এই যে E সমান হাফ FRT, তাই তো? এই যে আমরা যে ডিটি লিখলাম, ডিটি মানে কিন্তু এমন না যে তাপমাত্রার পরিবর্তন, এটা আসলে তাপমাত্রায় ধরে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো, আমি যদি উপরে ডিই এর জায়গায় ই এর মানটা বসিয়ে দিই, আমরা যদি ডিই এর জায়গায় ই এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ গ্যাসের দৌড়াদৌড়ির ফলেই তো এই গতিশক্তি উৎপন্ন হয়েছে, তাই তো? গতিশক্তিটা মনে করো মানে গ্যাসের যে গতিশীলতা সেটার জন্যই উৎপন্ন হয়েছে। তো সেক্ষেত্রে ওই ডিইটাই আসলে, এই যে ডিইটা, এইটা আসলে এই ইটাই, তাহলে ই এর জায়গায় আমরা ডিই জায়গায় একই জিনিস করতে পারি, ঠিক আছে? তাহলে আমি ডিই এর জায়গায় বসাই দিলাম হাফ এফ আর ইন্টু টি। আমার তাপমাত্রার পরিবর্তনের নিশ্চয়ই টি পরিমাণ, তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, আমরা এই টি কাটে দিতে পারি। তাহলে আমাদের আনসার থাকতেছে সিভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ ইন্টু আর। তাহলে এটা কিন্তু আমাদের একটা খুবই কাজের একটা সূত্র, যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্বাধীনতার মাত্রা ইন্টু গ্যাস ধ্রুবক। তাহলে সিভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ ইন্টু ক্যাপিটাল আর, যেখানে আমরা এটাকে সুন্দর করে বক্স করে রেখে দিব। তো ভবিষ্যতে যদি কাজে লাগে, পিছনে ডিরাইভেশনগুলো দেখার দরকার নেই, শুধুমাত্র এটা মুখস্থ রাখলেই চলবে, ঠিক আছে? এখন দেখো কাহিনী এখানে বাকি আছে, হাফ ইন্টু এফ ইন্টু আর লিখছি তো। এখন আমরা আরেকটা সূত্র জানি তাপগতিবিদ্যা থেকে, সেটা হচ্ছে, কালিটা একটু মোটা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটাও জানি যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। ওকে, তাহলে আমরা কাজ করি এখন, আমরা এখানে লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু সিভি বাই আর। বুঝতেই পারছো কোন দিকে যাচ্ছে ঘটনা, আমরা সিভির এই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে বসাই দিলে কি হয় দেখো, হাফ এফ টাইমস আর প্লাস আর। এখন আমরা আর কমন নিব, আর কমন নিলে কি থাকে, আর কমন নিলে থাকে হাফ এফ প্লাস 1। ওকে, এই গেল একটা কাহিনী, এটা একটা সূত্র আসলো আমাদের, যে আমরা এখান থেকে লিখতে পারলাম সিপি ইজ ইকুয়াল টু আর ইন্টু হাফ স্বাধীনতার মাত্রা, সরি, এগুলো আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি একটু বলি, এগুলো তোমরা পড়ো না এই জন্য দেখাচ্ছি। হাফ এফ ইন্টু আর, আমি শিওর মেজরিটি এটা পড়ো নাই, হাফ এফ ইন্টু 1, ঠিক আছে? আচ্ছা, প্লাস 1 একটা, সরি। তো সিবি পেয়ে গেলাম সূত্র, সিপিও পেয়ে গেলাম সূত্র। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে, আমরা আরেকটা সূত্র জানি, যেটা হচ্ছে আমাদের ওই যে দুইটা আপেক্ষিক জিনিসের অনুপাত, সিপি ডিভাইডেড বাই সিবি সমান কি ছিল মনে আছে? আমাদের গামা ছিল, সেটা গামা সমান ছিল কি, সিপি ডিভাইডেড বাই সিপি। তাহলে এখন তুমি সিপির এই ভ্যালুটা বসাও, আর সিবির এই ভ্যালুটা এসে বসাও এখানে। সিপির জায়গায় বসাবা আর ইন্টু হাফ এফ প্লাস 1, আর সিবির জায়গায় বসাবা হাফ ইন্টু এফ ইন্টু আর। তাহলে খেয়াল করো উপরে নিচে কিন্তু আমার আর এবং আর কাটা যাচ্ছে। তাহলে আমরা গামা সমান কি পাচ্ছি, সিপি বাই সিবি সমান কি পাচ্ছি, এটা আসতেছে, দেখো আমি যদি এখানে 2 লসাগু নেই, তাহলে আমি পাচ্ছি এফ প্লাস 2, তাই তো? আর নিচে পাচ্ছি কি 2 এফ, মানে এফ বাই 2 আর কি। দেখো উপরে নিচে 2 2 কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস কি জানি হবে, হ্যাঁ 2 ডিভাইডেড বাই এফ, এই হচ্ছে গামা। তো এটা একটা সূত্র হয়ে গেল ইটসেলফ, যে গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ডিভাইডেড বাই এফ। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্র পেলাম, সূত্র হচ্ছে তিনটা আমরা এখান থেকে পাচ্ছি। একটা হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু 1/2 এফ ইন্টু আর, যেখানে এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, সিপি হচ্ছে আর ইন্টু, আচ্ছা এটাকে এটার সাথে মিলিয়ে লিখি, এটা তখন লেখা যাবে হাফ এফ প্লাস 1 ইন্টু আর। একটা হচ্ছে হাফ এফ ইন্টু আর, একটা হচ্ছে হাফ এফ প্লাস 1 ইন্টু আর। আর গামা সমান হচ্ছে, গামাটা বাজে হয়ে গেছে দেখতে, গামা সমান হচ্ছে 1 প্লাস 2 ডিভাইডেড বাই এফ। আশা করি এই তিনটা সূত্র যেহেতু প্রমাণ সহ দেখাইছি, এখন থেকে আশা করি মনে থাকবে, বিকজ অনেকেরই এই সূত্র দুইটা নিয়ে ঝামেলা থাকে, 3 4টা নিয়ে ঝামেলা থাকে, কই থেকে আসছে না আসছে সেগুলো দেখাই দিলাম। ওকে,
তাই হচ্ছে স্বাধীনতার মাত্রা, শক্তি বন্টন নীতি সবকিছু কাজে লাগে আমাদের একটা মানে তিনটা সূত্র আসলো আমাদের। আচ্ছা, আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে। এটা ইউজ করে দেখো, তোমরা কিন্তু সুন্দর মতো বিভিন্ন গ্যাসের জন্য গামার মান পেয়ে যাবা। ঠিক আছে, এক পারমাণবিক গ্যাসের জন্য আমাদের এফ এর ভ্যালু কত ছিল? 3 না? তো দেখো, ফর মনোঅ্যাটমিক গ্যাসের জন্য আমাদের গামার সময় কি আছে দেখো, 1+2, তখন কিন্তু স্বাধীনতা মাত্র 3, তাহলে 1+2/3 কত আসে? 2/3 হচ্ছে মনে হয় সামথিং লাইক 1.67, তাহলে এখানে আসবে আমার 1.67। ডাইঅ্যাটমিক যদি বলি, দ্বিপারমাণবিক হাইড্রোজেন, নাইট্রোজেন, এইসব হাবিজাবি গ্যাসগুলো, তখন আসবে 1+2/5। এটা একটু ছোট হবে, এটা হবে 1.40। আর যদি ত্রিপারমাণবিক গ্যাস হয়, যদিও এক্স্যাক্টলি সত্য না ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেটা, বাট এখানে ধরে নেওয়া হচ্ছে যে আমাদের ত্রিপারমাণবিক গ্যাসের স্বাধীনতা মাত্রা হচ্ছে 6। তো ফর ট্রাইঅ্যাটমিক আমি যদি বলি এখন ট্রাইঅ্যাটমিক, সেক্ষেত্রে আমরা পাবো গামা ইজ ইকুয়াল টু 1+2/6 ইজ ইকুয়াল টু কি হবে? 1.33। এখানে কিছু কথা আছে। ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে দুইটা টাইপ আছে, এক ক্ষেত্রে আমাদের স্বাধীনতা মাত্র 6 হয়, কোনো ক্ষেত্রে আমাদের স্বাধীনতা মাত্র 7 হয়। তো সেটা নিয়ে আমি একটু তোমাদের সামনে ভিজুয়াল কথাবার্তা বলতে চাচ্ছি, সেজন্য আমি আপাতত বইয়ের ভাষায় দিয়ে রাখলাম যে আমাদের ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে স্বাধীনতা মাত্রা 6, বা ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে স্বাধীনতা মাত্রা 7ও হতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের হিসাব। এখন শক্তির সমবিভাজন নীতিও কিন্তু আমি তোমাদেরকে পড়াই ফেলছি। ওকে, অর্থাৎ প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রার গড় শক্তির পরিমাণ হাফ কেজি, অর্থাৎ যতগুলো স্বাধীনতার মাত্রা থাকবে ততগুলো হাফ কেজি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। কেউ কেউ কোনো মেসেজ দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি এখানে। নেক্সট ক্লাসে আমরা, আচ্ছা বাই দ্য ওয়ে, সৌমিক ক্লাসে আসো? সৌমিক, সৌমেন, কেউ একজন? জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের পূজা কবে? কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে। কালকে কি ঘুরতে যাবা? মানে কালকে হলো ষষ্ঠী, তো হ্যাঁ, যদি ঘুরতে বের হই তাহলে অষ্টমী নবমীর দিন বের হবো, 24 পরশুদিন তো, তারিখ থেকে। পরশুদিন তো শুক্রবার, তাই না? জি জি। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার 24 তারিখ। ক্লাস কি নেওয়া যাবে, নাকি আমি শুক্রবার ক্লাস দিয়ে দিব? আর আমি চাচ্ছি না সময় নষ্ট করতে। 23 তারিখে ঘুরতে শুক্রবারে যাবা? দেন ভাইয়া। তাহলে এটাই থাকলো, আমরা শুক্রবারে ক্লাস করব। ঠিক আছে, 24 তারিখ যেহেতু ক্লাস আচ্ছা, নিতে পারছি না, আমরা পরশুদিন আমাদের নেক্সট ক্লাস এই চ্যাপ্টারের উপর আশা করি শেষ করে দিতে পারবো। তো 23 তারিখ তোমাদের নেক্সট ক্লাস, শনিবারের ক্লাসটা শুক্রবার নিচ্ছি। ঠিক আছে, আর আজকের ক্লাস এতটুকুই থাকুক। 6:30 থেকে 8:30, 7:30, 8:30। হ্যাঁ, অনেকদিন পর একটা বড় ক্লাস নিচ্ছি, ভালো লাগলো। ঠিক আছে, সিপিসিবি নিয়ে ঘুমাও, আর রেকর্ডিং দেখে নিও। ফ্রাইডে রাতে থাকবে, রাতে 8টা-9টার দিকে থাকবে। সমস্যা পোষণ ওই টাইমে দিলে? আচ্ছা, আজকে কি বিশাল ক্লাসে নাই? বিশাল ক্লাসে দেখলাম না। পোষণ চৌধুরী, আচ্ছা ঠিক আছে, রাত্রে 8টা-9টার দিকে ক্লাস থাকবে, সো সমস্যা হবে না। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।